আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ফাইনাল হোপ মিশন অ্যাডমিশন ডিও কোর্সের পেইড ব্যাচে। তো দেখো, আজকের যে ক্লাসটাতে করব, আজকে আমরা রাসায়নিক পরিবর্তনের পার্ট 1, এটার পার্ট 2 আছে, পার্ট 3 আছে, দেন রিটেনও আছে আবার। কিন্তু তো আজকে যে পার্ট 1-এ যে ক্লাসটা করব, এটা থেকে একদম মোটামুটি কনফার্ম না, 100% শিওর কনফার্ম যে এখান থেকে তুমি যে কোনো ভর্তি পরীক্ষায় যাও, ভর্তি পরীক্ষায় এই স্লাইড থেকে কোশ্চেন আসছে আসছে আসছে। মানে 3বার বলে ফেলছি, সত্যি 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 3 সত্যির মতো। তো এখন দেখো আমার সাউন্ডটা ঠিকঠাক ক্লিয়ার আছে কিনা। তোমরা যারা জয়েন আসছো তোমরা সুন্দর করে মেনশন করে ফেলো, ঠিক আছে? আমি একটু চেক দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে শুরু করতেছি। করে ফেলো, ঠিক আছে? আমি একটু চেক। আচ্ছা, ঠিক আছে, দেখো আজকে শুরু করি তাইলে। তো আজকে বললাম যে আমরা হ্যান্ড ক্যালকুলেশনের কিছু দেখব। তো হ্যান্ড ক্যালকুলেশনে যাওয়ার আগে আমার আসলে পিএইচ সম্পর্কিত কিছু ধারণা আমার জানা লাগবে। যা কারা এই তত্ত্বগুলা দিলেন, আমরা আসলে কোন জিনিসটাকে হচ্ছে এসিড বলতেছি, কোনটাকে হচ্ছে ক্ষার বলতেছি, বা কেন বলতেছি, কোন শর্তের সাপেক্ষে আমরা বলতেছি, এই জিনিসগুলো প্রথমে একটু ওভারভিউ করব। এবং এখানে প্রত্যেকটার জন্য হচ্ছে ওই কিওয়ার্ড গুলো তোমাদেরকে বলে দিব, ওইটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, ঠিক আছে? এই তো তোমরা যারা হচ্ছে যুক্ত হয়েছো, সালাম দিতেছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো সিফাত, মুজাহিদ, জেবা, জাকির, রুবাইয়া। আচ্ছা, এই তো ঠিক আছে। আচ্ছা, তো তোমরা যেহেতু যুক্ত হয়েছো, আমি কথাটা আবার বলতেছি। আজকের যে স্লাইডটা থাকবে, ওই স্লাইড থেকে তোমরা 2টা এমসিকিউ যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও না কেন 100% শিওর থাকবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন অম্ল ক্ষারক তত্ত্ব আমরা আসলে কোনটারে এসিড বলবো, কোনটাকে হচ্ছে ক্ষার বলবো, এটার জন্য কয়েকজন হচ্ছে তত্ত্ব দিচ্ছেন, যে আসলে কিছু কিছু বৈশিষ্ট্য বলছেন যার উপর বেস করে আমরা বলতেছি তাকে হচ্ছে এসিড বা ক্ষার। আর্হেনিয়াস বলছেন, লুইস বলছেন, ব্রনস্টেড লাউরি বলছেন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লুইস তত্ত্বটা, এই কারণে হচ্ছে লুইসটা হচ্ছে আগে আমরা আলোচনা করি। তো এখানে লুইস তত্ত্ব অনুসারে এরকম একটা কথা বলছে। ঠিক আছে, লুইস তত্ত্ব অনুসারে এসিড আমরা কাকে বলবো? আমি দেখব যে হচ্ছে আমরা এখানে দেখব যে মুক্তজোড় ইলেকট্রন কে গ্রহণ করতে পারে, আর এই মুক্তজোড় ইলেকট্রন কে দান করতে পারে। এই দুইটা জিনিস চেক করব। যে গ্রহণ করতে পারে সে হচ্ছে অ্যাসিড, যে গ্রহণ করতে পারে সে অ্যাসিড, আর যে মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে সে হচ্ছে ক্ষার। এখন তোমাকে যদি আমি বলি যে আসলে মুক্তজোড় ইলেকট্রন কোন যৌগগুলোর মধ্যে পাওয়া যায়, তো আমি একটু শর্টকাটে বলতে পারি যে আসলে যে মৌলগুলোর মধ্যে আমি দেখব যে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, বা সালফার আছে। এই সকল মৌল বা পরমাণু দ্বারা যে সকল যৌগ গঠিত হয়েছে তাদের ক্ষেত্রে আমি দেখব যে মুক্তজোড়গুলো পাওয়া যাচ্ছে। আমি যদি একটু দেখি যে আসলে লুইস ক্ষারের কথা কি বলছে, বলছে যে আসলে এমন যৌগ বা আয়ন যে হচ্ছে একটি ইলেকট্রন জোট বা মুক্ত জোট দান করতে পারে, যে দান করতে পারে সে হচ্ছে ক্ষার। আমি একটু শর্টকাটের একটা কথা বলতেছিলাম যে আসলে তুমি অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার এগুলো দেখলে তুমি মোটামুটি আইডিয়া পাবা। আমি দেখতেছি এখানে আসলে নাইট্রোজেন আছে, এখানে অক্সিজেন আছে, এখানে নাইট্রোজেন আছে। এই যে পিরিডিনের কথা বলছে, পিরিডিনে নাইট্রোজেন আছে, এখানে অক্সিজেন আছে, এখানে নাইট্রোজেন আছে। আসলে শর্টকাট দিয়ে আসলে বের করা যাচ্ছিল। আচ্ছা যাই হোক, তো আমি দেখলাম যে এই যে অংশটুকু আমার কাছে দেয়া আছে, এর মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস এগুলা দিয়ে হচ্ছে বোঝা যায়। আমরা আসলে এমন করে আসলে শেখাটা উচিত না, তবে হচ্ছে এগুলা যদি গাঠনিক স্ট্রাকচারটা আমি পারি তাহলে আমার জন্য সবচেয়ে বেশি ভালো হয়। যেমন আমি অ্যামোনিয়ার কথাই বলি, যে আসলে অ্যামোনিয়ার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে হচ্ছে 5টা। ওই 5টার মধ্যে
হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন যুক্ত আছে, এইখানে একটা হাইড্রোজেন যুক্ত আছে, এইখানে একটা হাইড্রোজেন যুক্ত আছে। তাইলে দেখো যে তার একটা মুক্ত জোড় ইলেকট্রন কিন্তু থাকে। এই মুক্ত জোড় ইলেকট্রন থাকার কারণে সে হচ্ছে অন্য যৌগের সাথে এই মুক্ত জোড় ইলেকট্রন দান করতে পারে। অন্য একটা পরমাণু হোক অথবা যৌগ হোক, দুইটার ক্ষেত্রে দুইটার সাথেই কিন্তু পারে। যেমন হাইড্রোজেনের সাথে করলে হচ্ছে অ্যামোনিয়াম আয়ন হইতেছে, আবার হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইডের ক্ষেত্রে করলে হচ্ছে এখানে যৌগের সাথে করতেছে, মানে করা যায় আর কি। তার মানে হইতে পারে ওইটা হচ্ছে মৌল বা পরমাণু, অথবা হচ্ছে যৌগের সাথে হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে সেই মুক্ত জোড় হচ্ছে সে দান করতে পারে। এই বিহেভিয়ারটা তার আছে, এই কারণে হচ্ছে তাকে হচ্ছে ক্ষার বলতেছে। তো ওভারঅল যে কথাটা ছিল, লুইস অ্যাসিড বা ক্ষার কাকে বলতেছিলাম? লুইস অ্যাসিড আসলে বলতেছিলাম যে মুক্ত জোড় গ্রহণ করতে পারে, আর ক্ষার বলতেছিলাম যে দান করতে পারে। যে দান করতে পারে সে হচ্ছে ক্ষার, যে গ্রহণ করতে পারে সে হচ্ছে অ্যাসিড। এর ক্ষেত্রে অ্যাসিডের ক্ষেত্রে আরো সুন্দর একটা কথা বলা যায়, যার মধ্যে অষ্টক সংকোচন হয়, এটা কিন্তু এটাও বলা যেতে পারে। হ্যাঁ, এখানে অষ্টক সংকোচন হয় আর কি। অষ্টক সংকোচন মানে শেষ কক্ষপথে 8টা থাকার কথা কিন্তু 8টা থাকে না, তার চেয়ে কম থাকে। ফলে সে চাইলে তার ইলেকট্রনের প্রতি আলাদা একটা আকর্ষণ আছে। বুঝতে পারছো কথাটা? এতে তোমরা অনেকেই সালাম দিছো, আমি আসলে প্রত্যেকের নাম, এই যে তারপরে রবিউল বলছে, জয়তী বলছে, রোকসানা, জান্নাতুল, শাহরুল, মেঘলা, এই তো আচ্ছা ঠিক আছে। এই যে মুজাহিদ বলছে যে দাগানো বইগুলো আমি আসলে কবে দিব। হ্যাঁ, দাগানো বইগুলো হচ্ছে আমি এখানে প্রোভাইড করব। একটা অধ্যায় ভালো করে হচ্ছে আমরা যখন অধ্যায়টা শেষ করব, দেন টোটালটা শেষ করবো আর কি, রিটেন পার্টটুকু সহ যখন শেষ করব, তারপরে হচ্ছে তোমাদেরকে ওই অধ্যায়ের আলাদা আলাদা পার্ট আকারে হচ্ছে তোমাদেরকে প্রোভাইড করবো দাগানো অংশটুকু। আচ্ছা, হ্যাঁ অবশ্যই এখানে একটা শতাব্দী বলছে যে আসলে স্লাইড দিব কিনা। হ্যাঁ, স্লাইড আমাদের এই প্রাইভেট গ্রুপে কিন্তু তোমাদেরকে স্লাইডটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা দেখো, এখন লুইস অ্যাসিডের কথা বলছে যে কিনা হচ্ছে নিতে পারতেছে, এবং এইখানে যেই লুইস অ্যাসিডের কথা বলবো যেগুলা, এগুলো হচ্ছে খুব বেশি পরিমাণে আসা। হ্যাঁ, ওইগুলো হচ্ছে আমি আলাদা হচ্ছে মার্ক করে দিতেছি। এখানে কোনগুলো বেশি পরিমাণে আসে? সালফার ট্রাইঅক্সাইড আসে, BF3 আসে, তারপরে হচ্ছে AlCl3 আসে, FeCl3 আসে। এই জিনিসগুলো হচ্ছে খুব বেশি পরিমাণে আসে। কপার 2+ এগুলোও আসে, তবে হচ্ছে যে 4টা দেখালাম এটা খুব বেশি পরিমাণে আসে। এগুলো যদি থাকে আমি বুঝবো যে এরা হচ্ছে লুইস অ্যাসিড, আর নিচের যেগুলো থাকতেছে সেগুলোকে আমি দেখে বলবো যে এরা হচ্ছে কি বলতো, লুইস ক্ষার। ঠিক আছে? এই যে আমি এখানে যে হচ্ছে যেগুলা দাগায় দিলাম, বা হচ্ছে এখানে যে উদাহরণগুলো এখানে স্লাইডে অ্যাড করা আছে, ওই স্লাইডগুলো হচ্ছে আপনাদেরকে যেহেতু দিয়ে দেওয়া হবে, আপনাদের খাতা কলম নিয়ে তো ঘাটাঘাটি করার দরকার নেই। আমি যা বলি শুধু শুনেন, আর কিভাবে পড়ার জন্য বলছি ওই ট্রিক্সটা শুধু দেখে রাখেন, এনাফ। তারপরে আসেন আরহেনিয়াস মতবাদ। আরহেনিয়াস মতবাদ অনুসারে যে কিনা হচ্ছে যে H+ আয়ন দান করে, যে H+ আয়ন দান করে, আমরা ছোট সময় থেকে যেটা শিখে আসছি, সে হচ্ছে অ্যাসিড। আর যে OH- আয়ন দান করে সে হচ্ছে ক্ষার, সে হচ্ছে ক্ষার। তো অ্যাসিডকে যে হচ্ছে H+ আয়ন দান করে, ক্ষারকে যে হচ্ছে OH- আয়ন দান করে। তো এই আরহেনিয়াস মতবাদ অনুসারে উপরে সংজ্ঞাটা এটাই বলছে যে আসলে কি, যে কোনটা হচ্ছে H+ আয়ন দান করতেছে, কোনটা হচ্ছে OH- আয়ন দান করতেছে, এর উপর বেস করে হচ্ছে অ্যাসিড আর ক্ষার। এটা গেলে হচ্ছে আরহেনিয়াস। এবং এখন যে অংশটুকু পড়বো ব্রনস্টেড-লাউরি মতবাদটা, এই ব্রনস্টেড-লাউরি মতবাদটা খুব বেশি পরিমাণে আসে, কারণ এইখানে একটা পার্ট আছে, একটা পার্ট হচ্ছে কি অনুবন্ধী অম্ল, অনুবন্ধী ক্ষার। এখানে একটা আরেকটা পার্ট আছে উভধর্মী হচ্ছে যে যৌগ কোনগুলো আছে, হ্যাঁ অ্যামফোটেরিক যৌগ যেগুলাকে বলে, এই পার্টটুকু খুব বেশি পরিমাণে আসে। আচ্ছা, তো ব্রনস্টেড-লাউরি যে কথাটা বলছে এটা আমি এক কথায় বলি। এক কথায় কি বলি, মানে এখানে তো সুন্দর সংজ্ঞা দেয়া আছে, এক কথায় বলে হচ্ছে এইভাবে, যে হচ্ছে H+ আয়ন দান করে, H+ আয়ন যে দান করে সে হচ্ছে অ্যাসিড, সে হচ্ছে অ্যাসিড। আর যে হচ্ছে H+ আয়ন গ্রহণ করে, যে হচ্ছে H+ আয়ন গ্রহণ করে সে হচ্ছে ক্ষার। তার মানে কি বললাম, যে হচ্ছে H+ আয়ন দান করে সে হচ্ছে অ্যাসিড, আর হচ্ছে যে H+ আয়ন হচ্ছে গ্রহণ করে
সে হচ্ছে ক্ষার। আচ্ছা, এই তো। আচ্ছা, তারপরে দেখো, তারপরে যে কথাটা এখানে এরকম একটা কথা বলছে, আমি আসলে এটাকে আরেকটু বিস্তৃত তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এটাতে যাওয়ার আগে আমি এটার মাঝখানে আরেকটা জিনিস দেখাচ্ছি। কিছুক্ষণ আগে যে একটা ক্লাস নিয়েছিলাম ওইখানে আসলে বলতেছিলাম যে ধরো তোমার কাছে হচ্ছে এরকম একটা জিনিস আছে, যে এই NH3 অ্যামোনিয়া আছে, HCl তোমার কাছে একটা অ্যাসিড দেয়া আছে। আমি ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে কি বলতে পারি? ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে যে হচ্ছে H+ আয়ন দান করে সে হচ্ছে অ্যাসিড, আর যে H+ আয়ন গ্রহণ করে সে হচ্ছে ক্ষার। এই হচ্ছে HClটা আছে আমার কাছে, সে H+ আয়ন দান করে, দান করার পরে সে কিসে পরিণত হয়? এ হচ্ছে Cl- এ পরিণত হয়। তো এই Hটা দান করলে নিলটাকে নিচে কে NH3 অ্যামোনিয়াটা নিছে, নেওয়ার পর সে কি হয়েছে? এই NH4+ অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়েছে। আমি যেহেতু দেখলাম এইখানে সে হচ্ছে অ্যাসিড, কিভাবে বুঝলাম সে অ্যাসিড? কারণ সে H+ আয়ন দান করছে, আর সে যেহেতু H+ আয়ন গ্রহণ করছে তার মানে সে হচ্ছে ক্ষার। তার মানে সে দেখো H+ আয়ন দান করার পরে এই Clটা কিসে পরিণত হয়েছে? Cl- এ পরিণত হয়েছে। তখন যেই জিনিসটাতে পরিণত হয়েছে তখন ওই অংশটুকুরে বলে অনুবন্ধী, অনুবন্ধী, অনুবন্ধী ক্ষার। এখন এই যে তারপর এখানে দেখো হচ্ছে তোমার কাছে ক্ষার আছে, সে হচ্ছে H+ আয়ন গ্রহণ করছে, সে H+ আয়ন গ্রহণ করার পরে যেটাতে পরিণত হয়েছে তাকে বলতেছে হচ্ছে অনুবন্ধী, তাকে বলতেছে হচ্ছে অনুবন্ধী অ্যাসিড। তার মানে এখন তোমার কাছে যদি বলে, যদি এরকম করে বলে নিচের কোনটি অ্যাসিড, মানে এটা তোমার কাছে কিন্তু দেয়া আছে, তখন এটাকে কিন্তু অ্যাসিড বলতে হবে। কারণ সে কোত্থেকে আসছে? সে আসছে এই যে এই জায়গা থেকে H+ আয়ন গ্রহণ করার পরে আসছে। আমি আরো দেখাই দিচ্ছি। হ্যাঁ, দেখো তোমার কাছে এখানে H- এই আয়নটা আছে, আমি এটার সাথে HCl দিলাম মনে করো, দেওয়ার পর এখানে কিসে পরিণত হবে? আমি দেখতেছি দেওয়ার পর সে যেহেতু HCl, এটা আমি জানি H+ আয়ন দান করে, সে H+ আয়ন দান করার পর এখানে কিসে পরিণত হয়েছে? Cl- এ পরিণত হয়েছে। এবং ওই Hটা তার কোথায় গেছে? সে গ্রহণ করছে, সে গ্রহণ করার পরে কিসে পরিণত হয়েছে? এবার H হয়ে গেছে কয়টা? দুইটা। এ হচ্ছে S। এই যে মাইনাস ছিল, গ্রহণ করার পরে মাইনাসটা চলে গেছে। এটাকে যদি আমি বলি যে হচ্ছে অ্যাসিড, তাহলে অবশ্যই এটাকে আমার বলা উচিত কি বলতো? ক্ষার। তার মানে সে যেহেতু H+ আয়ন গ্রহণ করতে পারে, তার কারণ গ্রহণ করতে পারে তাই তাকে আমি হচ্ছে ক্ষার বলবো। এবং গ্রহণ করার পরে যেটাতে আসলে পরিণত হয় তাকে আমি বলবো কি? অনুবন্ধী অ্যাসিড। এখন অ্যাসিডের জায়গায় অম্ল থাকলে যদি না পারো তাহলে কিন্তু পিটনি দেওয়া হবে। ঠিক আছে? এবং তোমার কাছে যদি বলি যে Hs- যে আয়নটা আছে ওইটা কোন তত্ত্ব অনুসারে তোমার হচ্ছে ক্ষার? অবশ্যই ব্রনস্টেড লাউরি এই তত্ত্ব অনুসারে। কারণ ব্রনস্টেড লাউরি বলে H+ আয়ন দান করলে সে হচ্ছে অ্যাসিড, আর হচ্ছে H+ আয়ন গ্রহণ করলে সে হচ্ছে ক্ষার। কথাটা কি বোঝা গেছে? ও, তাসনিম ইসলাম বলছে যে ভাইয়ারা কি সব ক্লাস ফ্রিতে নেবেন? না, সব ক্লাস ফ্রিতে নেওয়া তো সম্ভব না। এই 1-2টা ক্লাস হচ্ছে ফ্রিতে যাবে, তারপর থেকে হচ্ছে তোমাদের যারা প্রাইভেট ব্যাচে যুক্ত আছো তোমাদের জন্য হচ্ছে সিক্রেট গ্রুপ করা হয়েছে, তোমাদেরকে ওখানে অ্যাড করা হবে, দেন ওইখানে তোমাদের হচ্ছে ওইখানে লাইভ হবে। আর হচ্ছে এখানে পেজে আসবে না, ভিডিও পেজে আসবে না। তো আর একটা কথা হচ্ছে আজকেই কিন্তু তোমার হচ্ছে 1450 টাকায় ভর্তি হওয়ার শেষ সুযোগ। হ্যাঁ, তো আমি বলবো যে আসলে এই সুযোগটা মিস করা উচিত না। পরে হয়তো বা আফসোস করা লাগতে পারে যে হচ্ছে কোর্স প্রাইস বাইরে গেল, যে আগে কেন কিনলাম না। আর এটা 100% শিওর, এটা তোমাদেরকে আমি গ্যারান্টি দিতেছি। আমাদের কোর্সে আসলে যা পড়ানো হবে ইনশাল্লাহ এখান থেকে তুমি চান্স পাওয়ার মতো সবকিছু কমন পাবা, যদি ভাইয়াদের কথা আর স্লাইডগুলো শুধু ফলো করো ইনশাল্লাহ। আমি আমার কেমিস্ট্রি থেকে একদম ফুল সাপোর্ট বললাম। আমি ক্লাসের স্লাইডে যা পড়াবো, যে দাগানো অংশটুকু দিব, এগুলা যে শেষ করে দিতে পারবে ইনশাল্লাহ কেমিস্ট্রি সে 90% হলে তাকায় তাকে দাগায় দিয়ে আসতে পারবে, তাকায় তাকায় দাগায় দিয়ে আসতে পারবে ইনশাল্লাহ। তারপরে আসো। না, একজন জিজ্ঞাসা করছেন যে আসলে ভাইয়া সবগুলো ক্লাস কি শুধু রিটেনের জন্য? না, এটা কিন্তু হচ্ছে MCQ এর জন্য। হ্যাঁ,
তারপরে আচ্ছা, এখন উভধর্মী একটা কথা আসছে। দেখো আমি আসলে বলতেছিলাম যে আসলে এই উভধর্মী যৌগের কথা, যেটাকে অ্যামফোটেরিক বলে। হ্যাঁ, এই অ্যামফোটেরিক যৌগ, উভধর্মী যে যৌগগুলা, এটা আসলে কি, যে হচ্ছে এসিড এবং ক্ষার উভয় রূপে প্রকাশ করতে পারে। হ্যাঁ, সে হচ্ছে এসিড হিসেবে ব্যবহার হইতে পারে, ক্ষার হিসেবে ব্যবহার হইতে পারে। ওই ধরনের যৌগকে গুলা বলা হচ্ছে যে উভধর্মী যৌগ। দেখো এর মধ্যে কতগুলা উদাহরণ দিছে। উদাহরণগুলা এখানে কি, H2O পানির কথা বলছে, HCO3 মাইনাস, HSO4 মাইনাস, এদের কথা বলছে, আরো বলা যায়। তবে এমন একটা জিনিস আসতে পারে রিটেনের জন্য, যে কেমন বলে যে আসলে এই যে H2O বা পানি, এরা যে হচ্ছে উভধর্মী যৌগ কেন, উভধর্মী যৌগ কেন, উভধর্মী যৌগ কেন। তার মানে তোমাকে দুইটা রিয়াকশন দেখাইতে হবে। এটা পানি আসুক, HCO3 মাইনাস আসুক, HSO4 মাইনাস, যাই আসুক না কেন, আমি যা করতেছি এখন এই দুইটা লাইন সবসময় করতে হবে। কেমন, যে হচ্ছে এখন যখন পানির ক্ষেত্রে বলছে একবার পানি নিব, যখন HCO3 মাইনাস বলে তখন HCO3 মাইনাস নিব, যখন HSO4 মাইনাস বলবে তখন HSO4 মাইনাস নিব। একবার কি করব, আমি এসিডের সাথে যুক্ত করব, তারপরে আরেকবার কি করব, আমি আরেকবার হচ্ছে ক্ষারের সাথে যুক্ত করব, এবং আমরা চেষ্টা করব যে হচ্ছে HCl আর NH3টাই নেয়ার, কারণ এটা খুব পরিচিত এবং রিঅ্যাকশনটা খুব ইজি হয়। দেখো আমরা আসলে জানি যে আসলে HCl, এটা যেহেতু অ্যাসিড, সে H+ আয়ন দান করবে, দান করার পরে সে কিসে পরিণত হবে, Cl মাইনাস, এই Hটা সে গ্রহণ করবে, সে গ্রহণ করার পরে কিসে পরিণত হবে, H3O+। আচ্ছা, এটা হচ্ছে তোমার জানি না কি, কিন্তু এটা আমি জানি ক্ষার। এটা যেহেতু ক্ষার, ক্ষার কি করে, H+ আয়ন গ্রহণ করে, তাই H+ আয়নটা আসবে কোত্থেকে, H2O আছে, এখান থেকে একটা H এখানে চলে আসবে, এখানে চলে আসলে এখানে হইতেছে NH4+। তাহলে বাকি যেই পার্টটুকু আছে এখানে, বাকি পার্ট হচ্ছে OH-, এই হচ্ছে সেই OH-। মানে H2 এর মধ্যে একটা তো ছিল H+, আর একটা হচ্ছে OH-, দুইটা আলাদা আলাদা পার্ট না, তো একটা তো এখানে কি, এখানে H চলে গেছে, দেন OH- টা হচ্ছে এখানে আছে। তার মানে আমি বুঝতেছি যে এই জায়গাতে, এই যে পানির কথা বলতেছি, পানি এই জায়গায় ব্যবহৃত হয়েছে, এই জায়গায় ব্যবহৃত হয়েছে হচ্ছে ক্ষার হিসেবে, এবং এই জায়গায় ব্যবহার হয়েছে হচ্ছে অ্যাসিড হিসেবে। তার মানে পানি যেহেতু অ্যাসিড এবং ক্ষার উভয় রূপে ব্যবহৃত হইতে পারে, তার মানে আমি বলবো এই পানিটা হচ্ছে উভধর্মী যৌগ। শুধু কি পানির ক্ষেত্রে, এটার ক্ষেত্রে বলা যাবে, এটার ক্ষেত্রে বলা যাবে। এখানে আরো উদাহরণ আছে, যেটা হচ্ছে আমি দাগানো বইগুলোতে দিয়ে দিব। হ্যাঁ, দাগানো বইয়ের মধ্যে দিয়ে দিব, HS- এটাও হইতে পারে। ঠিক আছে, এই তোমরা বলো এই পার্টটুকুর মধ্যে তোমরা বুঝছো কিনা। হ্যাঁ, একটু কনফার্ম করো, আমি একটু সামনে আগাবো আর কি। হ্যাঁ, তা এখন কয়েকটা MCQ সলভ করাবো, তারপরে আবার পেছনে ব্যাক করবো। একটু বলো যে হচ্ছে এই পার্টটুকুর মধ্যে কোনো ঝামেলা আছে কিনা। যদি অল ক্লিয়ার থাকে সুন্দর করে বস লেখো, যদি হচ্ছে কোথাও সমস্যা থাকে একটু সস লেখবা, কোন অংশটুকু এটা একটু বলে দিবা মার্ক করে। আমি একটু তোমাদেরকে দেখতেছি। এই তো সিফাত বলছে বস, শাহরুল বলছে সাবাস, তার মানে আমি আসলে সামনে আগাইতে পারি। মুনিরা চৌধুরী বলছে বস, আচ্ছা সাবাস। এখন তোমাদের পালা, যে জয়তী বলছে বস, তামিম ইকবাল বলছে বস, এক্সিলেন্ট। এখন তোমাদের পালা যে আসলে তোমরা আসলে আমি যে বললাম তোমরা আসলে কতটুকু নিতে পারছো, এটা আমি আসলে দেখব। এটা হচ্ছে, দেখো আমি যা বলি ভাই বিশ্বাস করো, শুধু এটা পড়ে গেলে দুনিয়ার যেই ভার্সিটি থাকুক, দুনিয়া বলতেছি কেন, বাংলাদেশে আছি তো আমরা, সরি, বাংলাদেশে যে কোনো ভার্সিটিতে তুমি পরীক্ষা দাও, কেমিস্ট্রি এর বাইরে তোমার কিছু পড়াই লাগবে না, বা আমি যা দেখাচ্ছি এর বাইরে কিছু আসবেও না। আচ্ছা যাই হোক, দেখো এখানে নিচের কোনটি লুইস অ্যাসিড নয়, কত সুন্দর করে আবার বলে দেয় হচ্ছে যে নয়, এই তো ঝামেলা লাগায় ফেলে। তার মানে আমি এখানে লুইস অ্যাসিড থাকলেই দাগায় ফেলবো না। এখন লুইস অ্যাসিড নয় মানে হচ্ছে কি, এটা লুইস ক্ষার। ক্ষার কোনটা, তো লুইস ক্ষার, ক্ষারের জন্য আমরা আসলে বললাম তারাই হচ্ছে লুইস ক্ষার যারা হচ্ছে মুক্তজোড়ী ইলেকট্রন দিতে পারে। আচ্ছা, এটা একটা কথা ছিল। 2 নম্বর কথাটা ছিল এটা, যে শর্টকাটে কিছু বলছিলাম যে আসলে যদি নাইট্রোজেন দেখি তাহলে হচ্ছে ওইটা দাগানো যাইতে পারে।
আচ্ছা যাই হোক, এখানে আমি দেখতেছিলাম অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড হচ্ছে বোরন হাইড্রোক্সাইডের কথা বলা আছে এখানে। তো এই জিনিসগুলা হচ্ছে তোমার অ্যাসিড, কারণ কি তাদের অষ্টক সংকোচন হয়। তবে NH3 যেটা আছে তার এখানে কি আছে বলতো, তার এখানে হচ্ছে তোমার এ হচ্ছে মুক্তজোর আছে, এই জায়গায় হচ্ছে মুক্তজোর আছে, তার মানে সে হচ্ছে ক্ষার। যেহেতু সে ক্ষার, তার মানে আনসারটা আমার কি হওয়া উচিত বলতো, আনসারটা আমার এখানে হওয়া উচিত এইটা, তাই না, ক নাম্বার। এখন আমার দেখার পালা যে আসলে কারা কি বলল। জান্নাতুল ফেরদৌস বলছে বস, আর তামিম বলছি ভাই এগুলো কি লিখবো, লেখার কোনো দরকার নাই, শুধু কথা শোনো আর না হয় আমার দিকে তাকায় থাকো, তাইলে হবে। লেখা লাগবে না, এখানে স্লাইড তো দিয়ে দিব, স্লাইড সাথে সাথে দিয়ে দিব। হ্যাঁ, তারপরে আফিয়া সিদ্দিকা বলছে, জান্নাতুল মাও বলছে। আচ্ছা, এখন যারা আনসার দিতেছিল সিফাত বলছে এ, শাহরুল বলছে এ, তামিম বলছে এ, শাহরুল বলছে, ঋষিকা বলছে, জিদান বলছে, কানিস ফাতিমা বলছে, জয়তী বলছে, মুনিরা শাহ বলছে। সাবাস, এক্সিলেন্ট এক্সিলেন্ট। তারপরে আসো। আচ্ছা, তারপর আবার দেখতেছ আসলে এই কোশ্চেনটা হচ্ছে রাজশাহীতে আসছে এবং রিসেন্ট যে 23-24-এ আসছে। আচ্ছা, এটা আমরা পরে করি তাইলে, এটা এই টপিক আমরা আরো কথা বলবো। এটা আসি আমরা, যেটা আসছে হচ্ছে তোমার গুচ্ছের মধ্যে এসেছিল, গুচ্ছের মধ্যে আসছিল। দেখো এটা খুব রিপিটেড, এগুলো তো এটা খুব বেশি পরিমাণে আসে। বলতেছে কোনটি ব্রনস্টেড লাউরি অ্যাসিড, এই হচ্ছে অ্যাসিড, ব্রনস্টেড লাউরি অ্যাসিড। অ্যাসিড কি করতে পারে, অ্যাসিড হচ্ছে H+ আয়ন দান করতে পারে, অ্যাসিড হচ্ছে H+ আয়ন দান করতে পারে। তারপর আনসার দিছিল জেবা, আনসার দিছিল জান্নাতুল ফেরদৌস, আনসার দিছিল এক্সিলেন্ট। মুনিরা বলতেছে হচ্ছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপর আছে হচ্ছে এখন এটার আনসারটা দেখো, এটার আনসারটা কি হওয়া উচিত, অ্যাসিডের কথা বলছে। আমি যদি একটু আরেকটু স্মরণ করায় দেই, দেখো আমি কিছুক্ষণ আগে এমন একটা রিয়াকশন লিখছিলাম যে আসলে এই NH3+ HCl এটাকে যখন রিয়াকশন করা হয় এই NH4+ দেন হচ্ছে Cl- এটা উৎপন্ন হয়। এটা যদি হয় আমার হচ্ছে ক্ষার, সে H+ আয়ন গ্রহণ করার পরে যেটাতে পরিণত হয়েছে, সরি যেটাতে পরিণত হয়েছে তাকে বলতেছিলাম অনুবন্ধী, এটাকে সংক্ষেপে লিখলাম অনু, মানে অনুবন্ধী বুঝে নিবা, অনুবন্ধী অ্যাসিড। তার মানে এখানে আমার আনসারটা কি হওয়া উচিত, যে এখানে ব্রনস্টেড লাউরি তত্ত্ব অনুসারে আমি কোনটাকে অ্যাসিড বলবো, অবশ্যই অ্যাসিড বলা উচিত। কোনটাকে বলো, NH4+ কে। কারা কারা এই আনসারটা দিছে, আনসারটা দিছে, বাহ এক্সিলেন্ট। এইগুলা দেখলে তো আমারই ভালো লাগা শুরু হয়েছে যে তারা, তোমরা অ্যাডমিশনে পরীক্ষায় বসার আগে যেহেতু হচ্ছে ক্লাস করার সাথে সাথে যেহেতু আনসার দিয়ে দিতে পারতেছো, বুঝতেছো তোমাদের ব্যাপারটা, আলহামদুলিল্লাহ তোমরা খুব ভালো পর্যায়ে আছো। তো তামিম দিছে, ঋষিকা বলছে, মুনিরা বলছে, জয়তী বলছে, সিফাত, জান্নাতুল, মুনিরা, শাহরুল, রবিউল, আফরোজা, জিদান, ইজরাতুল, তারপরে হচ্ছে নয়ন, সুমায়া, জান্নাতুল, জেবা। এক্সিলেন্ট এক্সিলেন্ট, অসম্ভব সুন্দর, খুব ভালো লাগছে, মানে একজনও ভুল আনসার দেয়নি ভাই। সেলুট ভাই, তোমরা আসলে খুব ভালো পজিশনে আছো মাশাআল্লাহ, সুন্দর করে হচ্ছে ভাই, এরকম করে পড়াশোনাটা কন্টিনিউ করে যেতে হবে। কয়দিন করে যেতে হবে ভাই, লাস্ট সামনে শুধু 3টা মাস, তারপরে হচ্ছে ওই একসাথে আমরা একসাথে হাসবো, হ্যাঁ। আচ্ছা, তারপরে আসো। আচ্ছা, এখানে একটা কোশ্চেন যেটা হচ্ছে তোমার জাইউতে আসছে, হ্যাঁ জাইউতে আসছে। জাইউতে অনেকটা হচ্ছে বিদগুটে টাইপের কোশ্চেন করলেও এটা আমাদের জন্য সহজ, যেহেতু আমরা পড়াশোনা করি। আচ্ছা, এখানে বলছে কোন তত্ত্বে হাইড্রোক্সিল মূলক, এখানে একটা কথা বলছে হাইড্রোক্সিল মূলক। হাইড্রোক্সিল মূলক মানে হচ্ছে সেই কি বলতো OH- মূলক যুক্ত যৌগকে ক্ষারক বলে। মানে আমরা দেখো তো কোন সংজ্ঞার মধ্যে বলছিলাম যে হচ্ছে কে H+ যদি আয়ন দান করে তাইলে হচ্ছে কি বলো অ্যাসিড, এবং OH- আয়ন যখন সে দান করে তখন হচ্ছে ক্ষার। এটা কোন তত্ত্বে ছিল বলতো, এই জিনিসটা আমার কোন তত্ত্বে ছিল, এটা ছিল এখানে আমার আরহেনিয়াস, আরহেনিয়াস তত্ত্বে ছিল, তাই না। যেহেতু আরহেনিয়াস তত্ত্বে ছিল, তো আমি আসলে কোনটা বলবো, লুইস বলবো, লাউরি বলবো, ব্রনস্টেড লাউরি বলবো, নাকি আরহেনিয়াস বলবো। নিঃসন্দেহে
যেহেতু আমরা পড়াশোনা করি আমরা আসলে বলতে পারতেছি যে আসলে এটা আরহেনিয়াস হবে। তো ওফ, তামিম, তামিম, সিফাত, ঋষিকা, রবিউল, জেবা, জান্নাতুল, শাহরুল, মুনিরা, ওফ, আচ্ছা, জয়তী, জেবা, কানিজ, ফাতিমা, আফরোজা। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। সুমাইয়া, সাবাস। জাকিরও বলতে সাবাস, সাবাস। কঠিন অবস্থা। তা আমি তো দেখতেছি যে আসলে তোমরা যদি ক্লাসটা ঠিকঠাক মতো করো তাহলে তো তোমাদের বাসায় পড়া লাগতেছে না। তবে এই ভুলটা ভাই করিও না, বাসায় আবার হচ্ছে প্লিজ আরেকবার দেখবা। এনাফ, হ্যাঁ। এখানে একটা জিনিস আসছে, এই জায়গায় বলতেছে নিচের কোনটি লুইস অ্যাসিড নয়, এমন একটা কথা বলছে, লুইস অ্যাসিড নয়। এখন আমি যদি একটু কোশ্চেনের দিকে তাকাই, আমি দেখতেছি আসলে এটা লুইস অ্যাসিড, এটাও লুইস অ্যাসিড, এটাও লুইস অ্যাসিড, এইটাও লুইস অ্যাসিড, মানে চারটাই তো লুইস অ্যাসিড। কোশ্চেন করছে লুইস অ্যাসিড নয়, তার মানে আনসার কি হবে? আনসার হবে ও নাম্বার, কোনোটিই নয়। আনসার কি হবে বলো? কোনোটিই নয়, এটা হচ্ছে আনসার। এইটা হচ্ছে আনসার। তার মানে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। আনসার হচ্ছে কি বলো? কোনোটিই নয়। আচ্ছা ঠিক আছে, এটা দেখো, এটা কোথায় আসছিল? এটা আসছিল, এটা আসছিল দেখো সিইউতে, হ্যাঁ, চট্টগ্রাম, চট্টগ্রামে আসছিল। এই তো ঋষিকা বলতেছে ধোকা দিল, এরকম ধোকা কিছুটা থাকবে কোশ্চেনের মধ্যে, ঠিক আছে। আচ্ছা সাবাস। তারপরে ও আচ্ছা বলছে ও কি অপশনে থাকবে নাকি? এই কোশ্চেনটাই যেটা ছিল, এই কোশ্চেনটাই হচ্ছে ত্রুটিযুক্ত ছিল কোশ্চেনে, তার মানে আনসারটা হচ্ছে ও থাকবে না, মানে কোশ্চেনটা ভুল ছিল। এখন ওই ভুল কোশ্চেনগুলো তোমাদের কি করা উচিত? ভুল কোশ্চেনগুলা সত্যি কথা বলতে কি হয় জানো, যে ওনারা হচ্ছে যে কোনো একটাকে রাইট আনসার ধরে, ওনারা যেখান থেকে দেখছে ওইটাকে রাইট আনসার ধরে করে ফেলে। তবে হচ্ছে আমি বলবো এই সকল জায়গাতে স্কিপ করা ভালো, স্কিপ করা ভালো। আর কোন জায়গাগুলোতে মার্ক করা ভালো, মানে দাগায় দিয়ে আসবো, আমি ওই হাজারিনাক স্যারের বইয়ে যে ভুলগুলো আছে ওই ভুলগুলা ভুল হিসেবে দাগায় দিয়ে আসা ওইখানে হচ্ছে শ্রেয়, ওইগুলো আমি তোমাদেরকে দিব, টেনশন করার দরকার নেই। তবে হচ্ছে যেগুলোতে স্পষ্ট দেখতেছে ভুল আছে ওইগুলো স্কিপ করাটা ভালো, কারণ হচ্ছে এই স্যার যে ইয়ে থেকে দেখতেছে ওইটাই হবে হচ্ছে তখনকার আনসার। আচ্ছা যাই হোক, তারপরে এখানে আসতেছে হচ্ছে কোশ্চেনটা করছে, দেখো চট্টগ্রামে আসছিল যে পদার্থ প্রোটন দান করতে পারে, প্রোটন দান করতে পারে। এখন প্রোটন মানে আসলে কি ইন্ডিকেট করতেছে বলতো? এ হচ্ছে সেই প্রোটন, তাই না? প্রোটন দান করতে পারে, H+ আয়ন দান করতে পারে, তাকে অ্যাসিড বলে। এটি অম্ল ক্ষার সম্পর্কিত কোন তত্ত্বে বলা আছে? তো এখানে আমি দেখতেছি যে আসলে আরহেনিয়াসের কথা বলা আছে। আচ্ছা, লাক্স ফ্লাড তত্ত্বের কথা বলা আছে, এটা যেটা আমাদের বইতে নাই, তাহলে এটা আসলে করার দরকার নাই, পড়ার দরকার নাই। লুইস তত্ত্বে তো আমার হইতেছেই না, লুইস তত্ত্ব না, তারপরে এটাও না, লাক্স ফ্লাড তত্ত্বও না। এখন আরহেনিয়াস আর ব্রনস্টেড নিয়ে হচ্ছে ঝামেলা বাজছে। কেন ঝামেলা বাজছে জানো? যে এই জায়গাটাতে প্রোটন দ্বারা তো অবশ্যই H+ আয়নটা বোঝায়, তো এই দুইটাই হচ্ছে এখানে আমার আনসার। এরকম হওয়া উচিত না, এরকম হওয়া উচিত। তবে স্পেসিফিক কোশ্চেনে যেহেতু প্রোটন শব্দটা উল্লেখ করছে, তোমরা জানো কিনা যে আসলে ব্রনস্টেড লাউরি যে তত্ত্বটা আছে, ব্রনস্টেড লাউরি যে তত্ত্ব আছে, ব্রনস্টেড লাউরি যে তত্ত্বটা আছে, ওই এই তত্ত্বটাকে প্রোটনীয় মতবাদও বলে। কি বলে? প্রোটনীয় মতবাদ, প্রোটনীয় মতবাদ বা প্রোটনীয় তত্ত্ব বলে, প্রোটনীয় মতবাদ বা প্রোটনীয় তত্ত্ব বলে। যেহেতু এটাকে প্রোটনীয় মতবাদ বা প্রোটনীয় তত্ত্ব বলে, যেহেতু কোশ্চেনে প্রোটন শব্দটা আছে, এখানে আনসার অবশ্যই আমাকে আরহেনিয়াস না দাগিয়ে ব্রনস্টেড দাগাইতে হবে। এটা হচ্ছে একটা কথা।
এবার কোশ্চেনটাতে যদি এইচ প্লাস বলা থাকতো তখন আসলে আমি আসলে আর্হেনিয়াসটা দাগাইতাম। ঠিক আছে, কথা কি বলছি, যেহেতু ব্রনস্টেড লাউরি তত্ত্বটাকে প্লুটোনিয়াম মতবাদও বলে, এই কারণে আমরা ব্রনস্টেড তত্ত্বটা হচ্ছে দাগাবো। এখানে আনসারটা আমরা দাগাবো হচ্ছে এই হচ্ছে ঘ। আচ্ছা, এই তো এখানে তামিম বলতেছিল ক ঘ, তারপর থেকে বলতেছিল সে ক ঘ। এই তো এখন আশা করি ক ঘ এর যে ব্যাপারটা এটা আসলে এখান থেকে সেপারেট হয়েছে, যে আমরা আসলে এইখানে কিন্তু আনসারটা হচ্ছে ওরা অবশ্যই ব্রনস্টেড তত্ত্বটাকে নেবে, তবে আমার মতে হচ্ছে ক ঘ দুইটাই নেওয়া উচিত। কিন্তু ব্রনস্টেড তত্ত্বটাকে কেন নেবে, এখানে প্রোটন শব্দটা আছে, এটাকে প্লুটোনীয় মতবাদ বলে, এই কারণে আর কি নেবে। তারপরে আসো, আচ্ছা এবার দেখো এটা হচ্ছে জাহাঙ্গীরনগরে আসছে। জাহাঙ্গীরনগর অলওয়েজ বিদঘুটি টাইপের কোশ্চেন করলেও আমাদের থেকে সে ছাড় পাবে না। এখানে বলতেছে নিচের কোনটি হচ্ছে লুইস অ্যাসিড। তো লুইস অ্যাসিডটা আমরা আসলে কিভাবে দেখছিলাম, ওইখানে যে আনসারগুলো উদাহরণগুলো দিয়েছিলাম, উদাহরণের মধ্যে আমার সব ধরনের লুইসের কথাই কিন্তু বলা ছিল। আচ্ছা যাই হোক, তো আমি এখানে দেখতেছি BF3 এর কথা ওইখানে হ্যাঁ বলা ছিল। তারপরে SO3 দেখো আমি দাগায় দিছিলাম যে আসলে এগুলো আসে, এটাও ছিল। তারপরে H প্লাস আয়নের কথা এটাও ছিল। তার মানে ব্যাপারটা কি, প্রথমটা দেখেই যে সাথে সাথে আনসার করে ফেলবো, ব্যাপারটা কি এমন? দেখেই যে হচ্ছে আমি সাথে সাথে আনসার করে দিব, ব্যাপারটা কি এমন না। তা আমার দেখতে হবে আর আর অন্যান্য অপশনগুলো হইতেছে কিনা। দেখতেছি আমি বাকি অপশনগুলো হইতেছে, তাহলে আনসারটা কেমন হবে? আনসারটা হবে এখানে 4 নাম্বারটা। 4 নাম্বারটা কি, সবগুলো। এগুলো আবার কিন্তু চোখ ফাঁকি দিলে হবে না, সবগুলো কথাটা যে আছে বা কোনোটিই নয়, এগুলো যে আছে এগুলোর দিকে নজর দিতে হবে। তার মানে এখানে আনসারটা কি হবে? ওরে সাবাস, ওফ। আচ্ছা এখানে বলছে প্রোটন উল্লেখ আছে তাই ব্রনস্টেড হবে, কিন্তু ভাই অপশনে যদি ক ঘ থাকে তাহলে কি হবে? 100% শিওর ক ঘ হবে। তারপরে এই যে সুমাইয়া বলছে ডি, ঋষিকা বলছে ডি, তামিম বলছে, তারপরে হচ্ছে জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফেরদাউস, জয়তী, জুবায়ের, মুনিরা, এই মুনিরা আরেকজন আছে মনিরা, বাহ নামের এত মিল। শাহরুল, তারপরে জাকির, কানিজ, রবিউল, দীপ্ত রয়, ইজরাতুল রাহা, জান্নাতুল ফেরদাউস। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, সাবাস। বুঝতে পারছো কথাটা, এখানে যে 4 হচ্ছে। আচ্ছা এটা আমরা একটু কোশ্চেন সলভ করার চেষ্টা করব। এখানে একটা কথা বলছে, যেই কথাটা কি, যে কনজুগেট ক্ষার। এখন কনজুগেট শব্দটার আমি বাংলা অর্থটা বলে দিচ্ছি। এটা কি বলতো? অনুবন্ধী, আর কিছুই না। অনুবন্ধী ক্ষার কোনটা এটা জানতে চাইছি। এটা হচ্ছে এসিড, এসিডের ধর্মটা কি, সে H প্লাস আয়ন দান করে। H প্লাস আয়ন দান করার পরে যেটা থাকে তাকেই কি বলবো বলো? তাকেই বলবো আমি হচ্ছে অনুবন্ধী ক্ষার। তাহলে আমার কাছে আছে হচ্ছে এই H2SO4, এই জিনিসটা যখন এইখান থেকে যখন একটা H চলে যাবে, চলে যাওয়ার পর এই যে এখান থেকে আমি H প্লাসটা মাইনাস করে দিলাম আর কি, যদি চলে যায় বাকি কি থাকে, এখান থেকে একটা H চলে গেছে, তাহলে হবে H, বাকিটুকু তো থাকতেছি SO4, এখানে একটা মাইনাস চলে আসবে। তার মানে এটা যদি হয় হচ্ছে তোমার এসিড, এই এসিড থেকে যখন একটা H প্লাস চলে যায় তখন এটা যেটাতে পরিণত হয় তাকে বলা হয় হচ্ছে কি বলতো? অনুবন্ধী। তাকে বলা হয় অনুবন্ধী ক্ষার। আমার কাছে কি অনুবন্ধী ক্ষার জানতে চাইছে? হ্যাঁ অনুবন্ধী ক্ষার জানতে চাইছে। আমার কাছে অপশনে কি HSO4 মাইনাস দেয়া আছে? হ্যাঁ HSO4 এখানে মাইনাসটা উঠে নাই, মাইনাস দেয়া আছে। তাহলে আনসারটা কি হবে আমার বলো? আনসারটা হবে হচ্ছে গ। আরে ভাই এরা এত ফাস্ট কিভাবে, আমি করার আগে এরা করে ফেলে। তামিম বলছে শাহরুল, মুনিরা, তামিম, রবিউল, জয়তী, ঋষিকা, মুনিরা, নুসরাত, জান্নাতুল, কানিস, দীপ্ত, আফরোজা, জোবায়ের, জাকির। এক্সিলেন্ট, এক্সিলেন্ট ভাই, তোমাদের ক্লাসে পর আলহামদুলিল্লাহ হয়ে যেতেছে। আচ্ছা তারপরে আস। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আর একটু পরে আসি। এখন ক্লাসে আবার আর একটু মনোযোগ দেওয়ার পালা। এটা মনোযোগ দিতে পারলে খুব ভালো একটা জিনিস কিন্তু শেষ হবে। এরকম অল্প অল্প কথা বলবো, ওই কথার উপর বেস করে তোমরা শুধু হচ্ছে একটু পড়বা, MCQ সলভ করবা, এনাফ। এখানে আসি হচ্ছে তোমার এসিডের বিয়োজন ধ্রুবক।
আচ্ছা, তো এগুলোর তো আসলে সংজ্ঞা আমি বলবো যে আসলে সংজ্ঞার দরকার নাই, তুমি চাইলে এখান থেকে সংজ্ঞাটা মনে রাখতে পারো। তবে আমি আসলে তোমাকে একটু যদি বলি যে আসলে এসিডের বিয়োজন ধ্রুবক দ্বারা আসলে কি বোঝাচ্ছে, দেখো এই আমি নতুন একটা পেজে যাচ্ছি। আমি তোমার কাছে HCl এর কথা বললাম, এটা হচ্ছে তোমার সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায়। এই কারণে আমি হচ্ছে এখানে একমুখী সাইন দিছি। একমুখী সাইন দ্বারা আসলে কি বোঝাচ্ছে, সম্পূর্ণ বিয়োজিত হয়। এ হচ্ছে সম্পূর্ণ বিয়োজিত হয়, সম্পূর্ণ বিয়োজিত, সম্পূর্ণ বিয়োজিত হয়। যার যেটা হচ্ছে সম্পূর্ণ বিয়োজিত হয় তখন কি দিতে হয়, একমুখী সাইন দিতে হয়। তখন এখানে কি হয় জানো, এখানে H প্লাস এবং হচ্ছে Cl মাইনাস উৎপন্ন হয়। আচ্ছা, আমি যদি এখানে লিখি CH3COOH, এইখানে আমি কি একমুখী সাইন দিতে পারবো? না, দিতে পারবো না। কেন দিতে পারবো না? কারণটা হচ্ছে সে দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে এটা দেয়া যায় না। এটা হচ্ছে CH3COO মাইনাস প্লাস হচ্ছে H প্লাস। মানে আমি যে কথাটা বুঝাইতে চাইছি যে ধরো এখানে আসলে 2 মোল ছিল, এটা টোটালটাই বিয়োজিত হয়ে যায়। এইখানে 2 মোল, এখানে 2 মোল উৎপন্ন হয়। ধরো এখানে হচ্ছে তোমার সেমই ধরলাম যে আসলে 2 মোলই ছিল, 2 মোল ছিল। এইখানে টোটালটা বিয়োজিত হয় না ভাই, এখানে কি হয় জানো, মনে করো 0.1 মোল, এত অল্প পরিমাণে হচ্ছে বিয়োজিত হয়। এখানে কেমন এই 0.1 মোল এরকম করে হচ্ছে বিয়োজিত হয়, বাকিটুকু এখানে থাকে। তার মানে এইটা একটা রেটে বা একটা হারে বিয়োজিত হয়ে যাচ্ছে, এখানে দেখতেছি 100%। এখন যে 2 মোল, টোটালটা 2 মোলে হয়ে যায় এমন না, 1.9 1.8 মানে কাছাকাছি 90 থেকে 100% এর মধ্যে হয় আর কি, সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায়। তবে এখানে খুব অল্প পরিমাণ 5 6 7%-এর মতো বিয়োজিত হয়। তার মানে আমি হিসাবটা দেখতেছি যে হচ্ছে এক জায়গায় খুব বেশি পরিমাণে বিয়োজিত হয়ে যাচ্ছে আর আরেক জায়গায় হচ্ছে খুব অল্প পরিমাণে বিয়োজিত হইতেছে। দুইটার মানে কি সেম দাঁড়াইলো বলো? না, এখানে বিয়োজিত হওয়ার একটা রেট যেটা আছে, রেটটাও কিন্তু এখানে ভিন্ন। এই ভিন্নতা ডিপেন্ড করতেছে আসলে কি, ওই হচ্ছে এই পরিমাপটা আসলে ইন্ডিকেট করতেছে হচ্ছে কি বলতো, এই কে এ আর হচ্ছে কে বি। এখানে এ দ্বারা হচ্ছে অ্যাসিড ইন্ডিকেট করতেছে এবং এখানে বি দ্বারা হচ্ছে বেজ ইন্ডিকেট করতেছে। তাহলে কমন সেন্স খাটাই যে আসলে যেহেতু এ দ্বারা অ্যাসিড ইন্ডিকেট করে তার মানে হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক ইন্ডিকেট করে, এখানে বি দ্বারা যেহেতু বেজ ইন্ডিকেট করে এটা হবে হচ্ছে বেইজের বিয়োজন ধ্রুবক অথবা ক্ষারের বিয়োজন ধ্রুবক বাংলায় যদি বলি। আচ্ছা, এখন এটা দ্বারা আসলে কি ইন্ডিকেট করে, এই কে এর মান যদি বেশি হয় এটা দ্বারা কি ইন্ডিকেট করে, যদি কে এর মান বেশি হয়, কে এর মান বেশি মানে অ্যাসিডের অ্যাসিডের তীব্রতা বেশি, অ্যাসিডের তীব্রতা বেশি। তাহলে কমন সেন্স, যদি হচ্ছে ক্যাবির মান বেশি হয় তাহলে কি হবে বলো, ক্ষারের তীব্রতা বেশি, ক্ষারের তীব্রতা বেশি। কথাটা বুঝতে পারছি? ক্ষারের তীব্রতা বেশি। এখন তোমাদেরকে একটা জিনিস ট্রাই করবো, বুঝছো? আচ্ছা দেখো তো, এখন যারা আছো তোমাদেরকে একটা ট্রাই করি, যার কে এর মান বেশি তার ক্ষারের তীব্রতা, ক্ষারের তীব্রতা কম নাকি বেশি, তার ক্ষারের তীব্রতা কম নাকি বেশি বলো তো? যার হচ্ছে কে এর মান বেশি তার ক্ষারের তীব্রতা কম নাকি বেশি? আচ্ছা, তামিম বলছে এখানে কি কম, আসলে আনসারটা কি বলতো, কম। তখন কিন্তু যেহেতু এখানে এসিড, এটা দ্বারা তো আসলে এসিড ইন্ডিকেট করে, যদি আসলে কি হইতো বলো, এখানে এসিডের কথা বলতো তাহলে এসিডেরটা বেশি হইতো, কিন্তু এটা এসিড ক্ষারের কথা বলছে তার মানে উল্টাটা হবে, তার মানে এটা হবে হচ্ছে কি বলতো, কম। আচ্ছা, কম আনসার দিছে কে কে? কম আনসার দিছে তামিম প্রথম দিছে, তারপরে সিফাত, মনিরা, জাকির, জয়তী, রবিউল, প্রশান্ত, আফরোজা, মনিরা, সাবাস। আচ্ছা, তারপর দীপ্ত রয় এই আনসারটা দিছে, এক্সেলেন্ট।
এই যে এই স্লাইডটা আছে না, এই স্লাইডটা থেকে তোমাদেরকে বলে দিলাম, তোমরা তোমাদের জীবন দশায় মানে হচ্ছে অ্যাডমিশনের জীবন দশায় 100% শিওর এই স্লাইড থেকে কোশ্চেন পাবা পাবা পাবা, মানে 3 সত্যি কিন্তু বলে ফেলছি সত্যি 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 3 সত্যি এরকম করে বলে ফেলছি যে এটা এখান থেকে পাবাই। তার মানে বুঝতেছো এটা কত গুরুত্বপূর্ণ একটা স্লাইড, এখান থেকে তুমি পাবা। এখানে স্টার যত দিব ততই কম হয়ে যাবে, এই কারণে বেশি স্টার দেওয়া যাবে না। আচ্ছা এবার আসো, এবার এটা তোমাদেরকে হচ্ছে বুঝাবো। আচ্ছা লাস্ট হচ্ছে জান্নাতুল মাওয়া বলছিল। এখন দেখো এটা আসলে কিভাবে বলবো, যে এখন এসিডের তীব্রতা ইন্ডিকেট করে। দেখো এখন এখন তোমরা একটু বুঝবা, তারপরে তোমাদেরকে হচ্ছে কোশ্চেন দিব, কোশ্চেনগুলো দেখবো আসলে পারতেছো কিনা, তোমাদেরকে টেস্ট করবো। এখানে বলতেছে যে আসলে কোন এসিডের তীব্রতা বেশি হবে এটা আসলে কার উপর ডিপেন্ড করে। আমি দেখতেছি আসলে যে এখানে আমার কাছে একটা অ্যাসিড দেয়া আছে HClO4, এখানে একটা দেয়া আছে HClO4, দেয়া আছে হচ্ছে HNO3, দেয়া আছে H2SO4, দেয়া আছে H2SO3, এরকম ভিন্ন ভিন্ন 4টা অ্যাসিড দেয়া আছে। আমি বুঝবো কিভাবে যে আসলে তাদের তীব্রতা কার কম কার বেশি? এটা বোঝার 1 নাম্বার অপশন হচ্ছে আমি দেখব কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা। আমি দেখব হচ্ছে কি বলতো, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা। কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যার বেশি সেটা বেশি তীব্র। তার মানে আমি এখানে দিতে পারি এটা হচ্ছে বেশি তীব্র। এখানে কেন্দ্রীয় পরমাণু যদি চিনতে অসুবিধা হয়, যেটা মাঝখানে আছে এটাই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। ঠিক আছে, অনেকগুলো থাকলে যেটা মাঝখানে থাকে এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। যদি 2টা থাকে তখন যেটা সংখ্যায় কম থাকে ওইটা। এত ডিটেল এতে যাব না, যেটা হচ্ছে এর সময় পড়াবো দ্বিতীয় পরিমাণগত রসায়নের ক্ষেত্রে, তখন এগুলা নিয়ে কথা বলবো। তো আপাতত যেটা মাঝখানে আছে এটা হচ্ছে তোমার কেন্দ্রীয় পরমাণু। তো এখানে দেখতেছি এখানে +7, এখানে +6, এখানে +5, এখানে +4, যেহেতু এটার বেশি এটা হচ্ছে সবচেয়ে বেশি তীব্র, তারপর এইটা, তারপর হচ্ছে এইটা। এটা বুঝতে কোনো আশা করি কোনো কষ্ট হয় নাই। আচ্ছা এটা গেল হচ্ছে একটা পার্ট। আমি দেখলাম যখন হচ্ছে কি বলতো, যে দেখলাম যে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা এখানে এরকম ভিন্ন, তখন যেটার হচ্ছে বেশি সেটাই হবে হচ্ছে বেশি তীব্র। এখন ঝামেলা বাড়তেছি কি জানো, দেখতেছি আমি আসলে দুইটারই কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সমান। এই দুইটার ক্ষেত্রে খেয়াল করো, আমি দেখতেছি এখানে নাইট্রোজেনটারও +5 এবং আমি দেখতেছি এখানে ফসফরাস যেটা আছে তারও +5। যদি দুইটা এরকম হয়, সমান হয়, তখন আমি আসলে কাকে প্রায়োরিটি দিব? আমি আসলে দেখবো যে কার আকার ছোট। আমি দেখবো কার কি বলতো আকার ছোট, এই যে এখানে আমি দিয়ে দিতেছি। যদি সমান হয় তখন দেখবো হচ্ছে আকার ছোট কার, যার হচ্ছে আকার ছোট সেই হচ্ছে বেশি তীব্র হবে। তার মানে এখানে আকার ছোট কার, আকার হচ্ছে নাইট্রোজেনের ছোট, এই কারণে হচ্ছে এটা বেশি তীব্র হবে। ঠিক সেম পরেরটাতেও একই কথা, নিচে যেটা আছে এটার ক্ষেত্রে একই কথা, আকার যার ছোট সেটাই হবে হচ্ছে কি বলতো বেশি তীব্র। এই গেল আরেকটা পার্ট। তারপরে আসো, এখন তুমি চাইলেই একটা কাজ করতে পারো, যে আকারের কথা চিন্তা না করে তড়িৎ ঋণাত্মকতা দিয়েও কিন্তু চিন্তা করতে পারো। যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি সেটা হচ্ছে কি বলতো তোমার হচ্ছে তীব্রতা বেশি, এটা দিয়েও কিন্তু তুমি চেক করতে পারো। আচ্ছা তো এখন আমি যদি দেখি এই জায়গাতে আমি দেখতেছি আসলে কোথায় বলতো, এই নিচেরটাতে আছে, নিচেরটাতে হচ্ছে তোমার সেম এই জিনিসটা পাইছি। এখানে আমি দেখতেছি হচ্ছে কি বলতো তাদের আকারগুলা, সরি এখানে জারণ সংখ্যাগুলো সেম। এখন তড়িৎ ঋণাত্মকতার এখানে পার্থক্য আছে, এই কারণে হচ্ছে আমি এই জিনিসটা দিয়ে দিলাম। আচ্ছা এই অংশটুকু যে আমরা পড়লাম, এটা নিয়ে আসলে কতটুকু কাজ করতে হবে আমাদের? কাজটা হচ্ছে এমসিকিউ সলভ করতে হবে। যেটা তোমার কাছে হচ্ছে আসছিল কোথায়, আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে, হোক আগে হোক পরে। ঢাকা ইউনিভার্সিটিতে যে কোশ্চেন আসে, ঢাকা ইউনিভার্সিটিতে যে কোশ্চেন আসে সেই কোশ্চেন পরবর্তী সকল বছরের জন্য গুরুত্বপূর্ণ। হোক গুচ্ছ, হোক রাজশাহী, হোক চট্টগ্রাম, হোক সাস, হোক সিলেট, যা আছে সব, বাকি যা আছে সব সবার জন্য গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে একবার দাবিতে চলে আসে। আচ্ছা এখন এটা যখন আমি আসলে সলভ করতে যাব, আমি দেখতেছি যে আসলে কোনটার তীব্রতা সঠিক ক্রমে এখানে আমার কাছে দেয়া আছে। আমার বের করতে হবে আসলে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কোনটার কম বেশি। আমি যখন এখানে দেখতেছি হচ্ছে আমার আসতেছে হচ্ছে +7, এখানে আসতেছে -6, এখানে আসতেছে +5, এই জায়গাটাতে আমার আসতেছে এই তো এইখানে হচ্ছে +6, তার মানে এটা হইতেই পারে না, 1 নাম্বার হবে না। আচ্ছা দেখো ওই হচ্ছে তোমার HClO4 যেটা, এটা সবার শেষে দিয়ে রাখছি, এটাও হবে না। তারপরে হচ্ছে এই দুইটার দিকে তাকাবো, দেখো HClO4
যেটার হচ্ছে তোমার +7 তাকে দিয়ে রাখছে মাঝখানে, এইটাও হবে না। এবার নিচেরটা যদি চেক করি, এখানে আসতেছে হচ্ছে +7, এটা আসতেছে হচ্ছে +6, এটা আসতেছে হচ্ছে তোমার +5, এটা আসতেছে হচ্ছে +4। এইটা তাইলে ঠিক আছে। তাহলে আনসারটা হইতেছে এখানের 4 নম্বরটা, যে এখানে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা হচ্ছে এটার বেশি, এই কারণে এটা হচ্ছে সবচেয়ে বেশি তীব্র। আচ্ছা, তার মানে এটার আনসার চেক করতে হবে কি দিলা তোমরা। এই তো ঋষিকা প্রথম বলছে হচ্ছে ডি, রবিউল, তামিম, মনিরা, জয়তী, আফরোজা, দীপ্ত, জাকির, সিফাত, প্রশান্ত, মনিরা। আচ্ছা, ও ইজরাতুল রাহা, সেও বলছে। এক্সিলেন্ট। তার মানে আমরা আসলে দেখলাম যে আসলে তীব্রতা কি, ওই কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যাটা আমরা আসলে চেক করবো, দেখবো যে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যার বেশি সেটা হচ্ছে বেশি তীব্র। তারপরে আসো, এরকম তো আরো কোশ্চেন থাকার কথা। এই যে এটা আসছে, এটা এই জায়গায় হবে কি, এটা হচ্ছে সিএল, HClO4। এটা কি হওয়া উচিত? এখানে আমার কাছে কোশ্চেন করছে কোনটি সর্বাধিক তীব্র অ্যাসিড, সর্বাধিক তীব্র। তার মানে আমি তীব্র অ্যাসিড আসলে কনসিডার করি কিভাবে? প্রথমটাই কনসিডার করি যে আসলে কার কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যাটা বেশি। আমি দেখতেছি এখানে সালফারের হচ্ছে এখানে +6, আমি এখানে ক্লোরিনের দেখি হচ্ছে +7, ফসফরাসের এখানে কত বলো, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে +5, আমি দেখতেছি নাইট্রোজেনের এখানে কত বলো তো, এখানে হচ্ছে +5। তার মানে আমি আলাদা করে যদি একটু কালার করি, এটা দেখলাম +6, এটা +7, এটা +5, এটা হচ্ছে +5। এখন ডিসিশন তোমাদের কাছে, ডিসিশন পেন্ডিং, যে সর্বাধিক তীব্র অ্যাসিড কোনটা হওয়া উচিত। যে এই জিনিসটা আসছে কোথায় বলো? চট্টগ্রামে। আমি কি বলছিলাম দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে এই কোশ্চেনটা আসছিল তোমার 2015-তে। এটার 4 বছর পরে কোথায় আসছে? চট্টগ্রামে আসছে। ঢাকা ইউনিভার্সিটিতে যে কোশ্চেনটা একবার আসছে, এটা এই কোশ্চেন পরবর্তী সকল বছরের জন্য, সব বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা, এখান থেকে তাহলে আনসারটা কত আসতেছে? আনসারটা আসতেছে হচ্ছে এই যে তামিম শুরু করছে, তামিম, মুনিরা, প্রশান্ত, রবিউল, ঋষিকা, দীপ্ত, জান্নাতুল, জয়তী, সিফাত, জান্নাতুল। এক্সিলেন্ট, সাবাস। এটাই হচ্ছে তাহলে এখানে আমার আনসার। তাহলে এখানে আসতেছে কি, কয় নাম্বারটা বলো? এই হচ্ছে খ নাম্বারটা হচ্ছে এখানে আমার আনসার। বুঝতে পারছি কথা? তারপর ঠিক সেম যেই কোশ্চেনটা ডাবিতে আসছিল, এই কোশ্চেনটা পরে কোথায় আসছে বলো? এই কোশ্চেনটা পরে আসছে রাজশাহী ইউনিভার্সিটিতে 17-18-তে। এখন এটা কোনটা আনসার হবে? আমি দেখতেছি যে আসলে কোশ্চেনে যেহেতু, দেখো এটা আমরা কিভাবে আসলে শর্টকাটে চিন্তা ভাবনা করতে পারি। আমি আসলে কোশ্চেনে তাকায় দেখবো যে আসলে এখানে HClO4 আছে, এই জায়গাটাতে HClO4 আছে, এই জায়গাটাতে HClO4 আছে, এই জায়গাটাতে HClO4 আছে। এখন আমার কথা হচ্ছে তীব্রতাই যেহেতু জানতে চাইছে, তীব্রতা তো HClO4 এর সবচেয়ে বেশি, এটা আমরা এতদিনে ধারণা পেয়ে গেছি। এখন আমি এখানে একটা কথা বলতে পারি, কি কথা বলতে পারি? যে HClO4 আগে থাকতে হবে। যদি আগে থাকতে হয় বা প্রথমে থাকতে হয়, তাহলে খ নাম্বারটা আনসার হইতেছে না, এবং ঘ নাম্বারটাও আনসার হইতেছে না। আনসার হবে বাকি দুইটার একটা। তারপরে চেক করব কি পরবর্তী কে আছে, তার পরবর্তী কে আছে, এটা একটু চেক করব। দেখো এই জায়গায় আমি আসলে দেখতেছি যে এটার ক্ষেত্রে হচ্ছে +7, এটার ক্ষেত্রে হচ্ছে তোমার +5, এটার ক্ষেত্রে হচ্ছে +6। এটা তো এখানে রুলস ব্রেক করে ফেলছে। যেহেতু রুলস ব্রেক করে ফেলছে, এটার আনসারও এখানে আমি নিতে পারতেছি না। তার মানে বাকি থাকতেছে কে? যে বাকি থাকতেছে সেই হচ্ছে এখানে আমার কি বলতো আনসার। আর ওই জিনিসটা চেক করতে হবে না। আচ্ছা, এটার আনসার তাহলে এখানে কি গ না? গ কে শুরু করছে? আচ্ছা, ঋষিকা প্রথম শুরু করছে হচ্ছে গ, রবিউল, তারপরে হচ্ছে জাকির, তারপরে জেবা, দীপ্ত রয়, আফরোজা, জয়তী, মুনিরা। এই তো, সাবাস, এক্সিলেন্ট। আচ্ছা, তার মানে আনসারটা আমার কি হইতেছে বলো? এখানে গ নাম্বারটা, তাই না? এই হচ্ছে গ, হচ্ছে এখানে আমার আনসার। আচ্ছা,
20। আচ্ছা, তোমাদের টেস্ট নিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো। এখন আমরা আরেকটু সামনে আগাবো। আমরা আরেকটু সামনে আগাইলে আমাদের আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাইতে পারবো। দেখো এখানে এই অসওয়াল্ডের হচ্ছে তোমার লঘুকরণ সূত্র। এখানে লঘুকরণ সূত্র বলার কারণই হচ্ছে মৃদু অ্যাসিড যেগুলো আছে, মৃদু অ্যাসিড, মৃদু ক্ষার, তখন হচ্ছে এটা ব্যবহার করা হয়। আমি কিছুক্ষণ আগে মাত্র উদাহরণ দিতেছিলাম যে আসলে সবল অ্যাসিড যেগুলো আছে ওরা হচ্ছে মোটামুটি টোটালি বিয়োজিত হয়ে যায়। প্রকৃতপক্ষে তো আসলে সব 100% কোনো কিছু পাওয়া যায় না, তবে হচ্ছে 97, 98%, 95% বিয়োজিত হয়ে যায়, মানে যেটা হচ্ছে সবল। তবে যেগুলো হচ্ছে কিন্তু আমাদের এখন ধরে নেওয়া লাগবে হচ্ছে সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায় সবল অ্যাসিড। আর দুর্বল যেগুলো আছে ওইগুলো হচ্ছে সম্পূর্ণ বিয়োজিত হয় না, এখানে কিছু পরিমাণ বিয়োজিত হয়, মনে করো 5% বিয়োজিত হয়, 6% বিয়োজিত হয়, এরকম অল্প অল্প পরিমাণে বিয়োজিত হয়, আমরা যেটার উদাহরণ দেখতেছিলাম। তো ওই জায়গায় শতকরা বা ওইটা তো আমি দেখাইতেছিলাম, দেখো আমার কাছে আমি এটা বের করেই নিই, এটা বেশি সহজ হবে। এখানে দেখো আমি বলতেছিলাম যে আসলে এখানে 2 মোল ছিল, 2 মোল থেকে হচ্ছে 0.1 মোল বিয়োজিত হয়েছে, 0.1 মোল বিয়োজিত হয়েছে। তো এখন পার্সেন্টেজে যদি হিসাব করি যে শতকরাতে কত মোল বিয়োজিত হয়েছে, শতকরা হিসাবে যদি যখন করব, ওই শতকরার যে ভ্যালুটা, ওই শতকরার ভ্যালুটাই হচ্ছে তোমার এটা নেই, এই কালারটা সুন্দর, যে শতকরার যে ভ্যালুটা ওইটারে আমি বলতেছি হচ্ছে বিয়োজন মাত্রা, বিয়োজন, এটাকে আমি বলতেছি হচ্ছে বিয়োজন মাত্রা। এই বিয়োজন মাত্রাটাকে হচ্ছে আমরা এখানে কি এই আলফা দ্বারা আসলে চিহ্নিত করতেছি, আলফা দ্বারা চিহ্নিত করতেছি। আচ্ছা, এই যে বিয়োজন মাত্রাটা আছে, এই বিয়োজন মাত্রা তোমার হচ্ছে এই বিয়োজন মাত্রার সাথে ঘনমাত্রার একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কেমন? সম্পর্কটা হচ্ছে ঘনমাত্রার বর্গমূলের, এই যে বর্গমূলের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক মানে সে নিচে, বর্গমূলের ব্যস্তানুপাতিক। এবার আসো যা বলছি এখানে উপরে বলতেছে, এই তো বলছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তো মৃদু তড়িৎ এত কঠিন শব্দে আমরা যাব না, মৃদু অম্ল ও ক্ষারের ক্ষেত্রে, বুঝতে পারতেছো, সবলের ক্ষেত্রে কিন্তু না। এই যে তার হচ্ছে বিয়োজন মাত্রাটা, ওইটা হচ্ছে ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, এই হচ্ছে ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক নিচে। এবং এইখানে যেহেতু আমি এখানে সমানুপাতিক চিহ্ন দিছি, আমি সমানুপাতিক চিহ্ন উঠাইতে চাইলে, সমানুপাতিক চিহ্ন উঠাইতে চাইলে আমার কি করতে হবে? একটা কনস্ট্যান্ট মান নিয়ে আসতে হবে, তাই না? কনস্ট্যান্ট একটা মান নিয়ে আসতে হবে। ওই মান যখন আমি এখান থেকে নিয়ে আসবো, দেন এখান থেকে আমি একটা সূত্র লিখতে পারতেছি, ওই জিনিসটাকে বলতেছি এখানে আমার এখানে কে এ ব্যবহার করার কারণ হচ্ছে এখানে এসিডের ক্ষেত্রে বলতেছি, আমি বেইজের ক্ষেত্রেও বলতে পারবো, এই হচ্ছে আলফা স্কোয়ার সি। আমি যদি বেইজের ক্ষেত্রে বলি তখন এই জিনিসটা হবে শুধু এটাই, যে আসলে কি কে বি ইকুয়াল হচ্ছে এই হচ্ছে আলফা স্কোয়ার সি, তখন শুধু হচ্ছে কে বি আলফা স্কোয়ার সি, এটা হবে। তার মানে এটা আসলে কার জন্য বললাম, এটা আসলে বলছে হচ্ছে এসিডের ক্ষেত্রে, আর ওইটা হচ্ছে কি বলতো বেইজ বা হচ্ছে ক্ষারের ক্ষেত্রে বললাম, ক্ষারের ক্ষেত্রে বললাম। আচ্ছা, আশা করি এই অংশটুকু বোঝা গেছে। তারপর এখানে পানির আয়নিক গুণফলের কথা বলতেছে, তো ওই এত কিছু পড়ার তোমার দরকার নাই, আমি আসলে মার্ক করে দিতেছি। দেখো এই হচ্ছে তোমার পানি, এটা আমাদের সময় ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, আমি আসলে এটা করছিলাম, এখনো মনে আছে। আমি যখন হচ্ছে এই হচ্ছে 2 মোল পানি নিতেছি, তখন এখানে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হইতেছে। এই যে এই অংশটুকু করে বলতেছে হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন, এই হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ মা, আমি একটু ক্লাসে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো এখানে বলতেছে হচ্ছে ওই যখন 2 মোল পানি নিতেছে, এখানে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হয়েছে, এটাকে বলে হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়ন। আর ওএইচ এটা হাইড্রোক্সিল আয়ন এখানে আছে, হাইড্রোক্সিল আয়ন আছে। আচ্ছা আরেকটা সরি তোমাদেরকে আসলে ওই কল আসছিল ধরছি।
তবে আমি আসলে এই মতো দ্বারাই বিশ্বাসী। দেখো যে আমি টোটাল একটা দিন চলে যায়, দিন চলে গেলেও আমি আসলে বাসায় কল করার মতো সময় আসলে পাই না, বা সময় পাই না, যেই সময়টুকু থাকে ওই হয়তো অন্য কোনো কাজ টাজ করি না। কিন্তু ঠিকই কিন্তু হচ্ছে প্রতিদিন বাবা মা হচ্ছে আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য কল করে। এখন বাবা মাকে হচ্ছে কখনো ইগনোর করা যাবে না। তোমার সকল কাজের ঊর্ধ্বে হচ্ছে তোমার বাবা মাকে রাখতে হবে। তুমি জানো কিনা যে আসলে তুমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হচ্ছে নামাজে দাঁড়ায় থাকতেন, দেন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজান যদি একটা ডাক দিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ছেড়ে চলে যাইতেন হচ্ছে আম্মাজানের কাছে। তো মা ব্যাপারটা হচ্ছে, মা বাবা ব্যাপারটা হচ্ছে ওইরকম ঊর্ধ্বে রাখতে হবে। যে কোনো প্রতিকূলতা বলো বা যে কোনো সিচুয়েশন বলো, অবশ্যই মা বাবাকে প্রাধান্য দিতে হবে। এখন এমন না যে আমি ওইখানে প্রাধান্য দিয়ে টোটালি ওইখানে কথা বলে রাখবো। যেমন আমি বলে রাখছি আচ্ছা আমি ক্লাসে আসি, ক্লাস শেষ করার পরে হচ্ছে আবার দেখতেছি। তো আমি বলবো যে আসলে তোমরা প্রত্যেকের বাবা মাকে হচ্ছে প্রাধান্যটা দিবা। বাবা মা খুব কষ্ট করেন তোমাদের জন্য, আমাদের জন্য খুব কষ্ট করেন। আমরা যদিও সারাদিন একবার চিন্তা না করি, তারা 24 ঘন্টাই আমাদের কথা চিন্তা করতেছেন, আমরা ঠিক মতো খাচ্ছি কিনা, ঠিক মতো চলতে পারতেছি কিনা, ঠিকঠাক মতো আসি কিনা, কোনো সমস্যা হইতেছে কিনা। আমরা কিন্তু একবার ভাবি না যে আসলে বাবা মার কোনো সমস্যা হইতেছে কিনা। এটা কিন্তু আসলে ঠিক না। বাবা মার সাথে সম্পর্কটা খুব ভালো করতে হবে। আমার বাবা মার সাথে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো সম্পর্ক এবং খুব ফ্রি সম্পর্ক, খুবই ফ্রি সম্পর্ক, খুবই দুষ্টামি করি, ইয়ে করি। তো আমি বলবো যে আসলে পিতামাতার সাথে খুব এই সম্পর্কটা রাখতে হবে। তুমি যদি হচ্ছে পিতামাতার সাথে সম্পর্ক না রাখো, তুমি আসলে দুনিয়াতে লাঞ্ছিত হবা, দেন পরকালে গেলে ওইখানে পরকালে তুমি লাঞ্ছিত হবা। পিতামাতার সাথে অবাধ্যতার আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে যে কথা বলতেছিলাম যে আসলে 2 মোল পানি ছিল, এটা হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন আর হচ্ছে OH মাইনাস আয়ন এখানে উৎপন্ন করে। এই জিনিসটাকে আমি আসলে সাম্যদ্রব্যক আকারে লিখতে পারি। যে এখানে এই যে কে দ্বারা এখানে সাম্যদ্রব্যক বুঝাইতেছিলাম। দেখো সাম্যদ্রব্যকের একটা সিস্টেমই ছিল যে আসলে উপরে লিখতে হয় হচ্ছে উৎপাদ, নিচে লিখতে হয় হচ্ছে বিক্রিয়ক। এখানে আমি দেখতে পাইতেছি যে উৎপাদ হচ্ছে এইটা, উৎপাদ হচ্ছে এইটা, এন্ড বিক্রিয়ক যে অংশটুকু, বিক্রিয়ক অংশটুকু হচ্ছে এটা। তাহলে উৎপাদ আমি উপরে লিখছি, বিক্রিয়ক নিচে লিখছি। আগে যে সহগটা থাকে, সহগটা হচ্ছে এখানে পাওয়ারে চলে যায়, সহগটা আমি পাওয়ারে দিয়ে দিছি। এই যে ফর্মটা আসছে, এই ফর্মের ক্যাডি অংশটাকে বলতেছে পানির স্ববিয়োজন ধ্রুবক বা অটো আয়নীকরণ ধ্রুবক বলতেছে। হ্যাঁ, এখানে আমি লিখে দিছি, দাঁড়াও, ওই যে কোথায় যেন, এই যে ক্যাডি কে হচ্ছে পানির স্ববিয়োজন বা অটো আয়নীকরণ ধ্রুবক বলে। ঠিক আছে, আচ্ছা অটো আয়নীকরণ ধ্রুবক বলে। কিন্তু আমার কাছে তো আসলে কোশ্চেনের হেডিংটাই ছিল কি, কোশ্চেনের হেডিংটা ছিল পানির আয়নিক গুণফল বের করো, বা পানির আয়নিক গুণফল, এটা ছিল এখানে আমার হেডিং। পানির আয়নিক গুণফল আসলে কোনটা ইন্ডিকেট করে? পানির আয়নিক গুণফলকে হচ্ছে এখানে KW দ্বারা ইন্ডিকেট করা হয়। এখন এই KWটা আসলে কি? এই লাইনটা যেটা আছে তার পরবর্তী যে লাইনটা আছে, আমি কি করতে পারি, এখানে এই KD ইনটু লিখতে পারি, এই হচ্ছে H2O হোল স্কয়ার ইকুয়াল, এখানে লেখা যায় হচ্ছে H3O প্লাস হাইড্রোনিয়াম আয়ন ইনটু এই হচ্ছে OH মাইনাস আয়ন। এই যে পার্টটুকু লিখলাম না, এই পার্টের এই অংশটুকুকে বলে হচ্ছে KW। এই অংশটুকুকে বলে KW, মানে এই অংশটুকুকে বলে হচ্ছে, এটাই হচ্ছে তোমার সেই KW, এটাই হচ্ছে তোমার KW। আচ্ছা এটাই হচ্ছে তোমার KW। তা KW ইকুয়াল হচ্ছে H3O প্লাস হাইড্রোনিয়াম আয়ন প্লাস হচ্ছে OH মাইনাস। হ্যাঁ, আচ্ছা তো এটাকে বলতেছে KW। এখন এই যে KWটা আছে বা পানির আয়নিক গুণফলটা আছে, এই পানির আয়নিক গুণফল কিছু স্পেসিফিক মান আছে। আচ্ছা তামিম একটা কথা বলছে, ভাইয়া অ্যাডমিশন টাইমে কি বাড়িতে থাকা ভালো হবে নাকি, এটা কি ঢাকায় বলতে চাইছিলা? ঢাকায় গেলে ভালো হবে। তো এটা ডিপেন্ড করে হচ্ছে কিছু কিছু ব্যাপার আছে। 1 নম্বর ব্যাপার হচ্ছে তুমি আসলে এই একাডেমিক যেই অংশটুকু ছিল, একাডেমিক অংশে তুমি কোথায় ছিল। একাডেমিক অংশে যদি তুমি হচ্ছে ফ্যামিলির সাথে থাকো, তাহলে নিঃসন্দেহে এখন ফ্যামিলির সাথে থাকা ভালো। যদি তুমি একাডেমিক অংশটুকু বাইরে থাকো, তাহলে চোখ বন্ধ করে বাইরে থাকা ভালো। কারণটা হচ্ছে তুমি যখন এই সময়টাই খুব অল্প সময়, 3 মাসের মতো সময় থাকে, এই 3 মাসের সময়ের মধ্যে তুমি যদি
তুমি পরিবেশটা চেঞ্জ করো, সারাউন্ডিংটা চেঞ্জ করো। তুমি যখন ঢাকায় আসবা এখানে দেখবা যে হচ্ছে পানির খুব ভালো একটা সমস্যা, প্লাস হচ্ছে তোমার এখানে যারা যারা নতুন আসে তাদের দেখা যায় হচ্ছে ডেঙ্গু হয়, মশা টশার ঝামেলা এখানে আছে। খাবার দাবারে দেখবা হচ্ছে বাসায় কত ইজিলি খাবারটা খাইতে পারছিলা, যে দেখবা তুমি উঠলে তো অবশ্যই হোস্টেল বা মেসে উঠবা, এখানে খাবারের সমস্যা হবে, এইরকম কিছু চিন্তা ভাবনা থাকে। তবে এটা একটা কথা যে আসলে দূরে থাকলে আসলে ওই টানটা তৈরি হয়, পড়াশোনার প্রতি আরেকটা আগ্রহ তৈরি হয়। ওটা আসলে সবার ক্ষেত্রে হয় কিনা জানি না, তবে যারা অ্যাটলিস্ট পিতামাতার কথা চিন্তা ভাবনা করে তাদের হয়। কিন্তু হিসাবটা হচ্ছে এই এত প্রতিকূল পরিবেশ কি তুমি 3 মাসের মধ্যে কুলায় উঠতে পারবা কিনা। যারা হচ্ছে একাডেমিক লাইফ থেকে হচ্ছে ঢাকায় বা হচ্ছে বিভাগীয় শহরে আছে, খুলনা, সিলেট, যেখানেই বলি না কেন, ওইখানে যদি একাডেমিক সময় থেকে থাকে, সে আসলে ইউজ টু হয়ে গেছে 2 বছরের মধ্যে যে কিভাবে হচ্ছে চারদিকটা হ্যান্ডেল করতে হয়, কিভাবে থাকতে হয়। তার ক্ষেত্রে এখন বাড়িতে গেলে কি হবে, বাবা মা পাবে অনেকদিন পরে, একটু এই করবো চাপ আপ্যায়ন বলতেছি কেন, যে বেশি আদর যত্ন করতে যাবে, আদর যত্ন করতে গেলে দেখা যাবে যে হচ্ছে এ আরো বিগড়ে যাবে, পড়াশোনা ভালো করে হবে না, তার ওইখানে থাকাই ভালো। তবে যারা হচ্ছে এই শিফট করতে যাচ্ছ, তাদের এই 3টা কথা মাথায় রাখতে হবে যে আসলে এখানে খাবার দাবার, সারাউন্ডিং এর যে ব্যাপার, ওই জ্বর টর আসে, পানির সমস্যা, এগুলা সে ট্যাকেল দিয়ে এসে থাকতে পারবে কিনা। যদি পারে তাহলে ঠিক আছে, আসা যায়। তবে আমার ক্ষেত্রে আমি বলবো যে আসলে ম্যাক্সিমাম আসলে পারে না। তবে যদি তোমরা বাড়িতে থাকো, বাড়িতে তোমরা হচ্ছে রেস্ট্রিক্ট করে দিবা, যে তুমি একটা সময় করে দিবা যে এই সময়ের মধ্যে কিন্তু বাবা মাকে বলে রাখবা এই সময়টুকুর মধ্যে আমাকে কোনো কাজ দিবা না, বা হচ্ছে সেই কাজ করতে বলবা না, এই রুমে কাউকে ঢুকতে দিবা না, এই করবা না। এরকম কিছু রেস্ট্রিকশন দিয়ে রাখতে হবে, যাই তোমার জন্য নিজের পড়ার জন্য স্পেসিফিক কতটুকু জায়গা, কতটুকু সময় এখানে আলাদা করে রাখতে হবে, যে এই সময়টুকুতে হচ্ছে তুমি শুধু পড়বা। এখন এটা যদি না করো, বাড়িতে থাকো, বাবা মাও আদর করতেছে, এই হেলাধুলায় কাজ করছে, এই কাজটা করে দে, তো এই কাজটা ঠুসঠাস করে ফেলতেছে, তাইলে কিন্তু হবে না। তাইলে কিন্তু বাসা থেকে বের হয়ে যাওয়া উচিত হবে আর কি। তবে আমি বলতেছি যারা বাসায় থাকে এটা খুব বেস্ট অপশন হয়। তুমি দেখতেছো এখানে থাকা, টাকা নিয়ে কোনো ঝামেলা টামেলা হইতেছে না, খাওয়া নিয়ে কোনো ঝামেলা হইতেছে না, শুধু পড়ায় কনসেন্ট্রেশনটা দিতে হবে। দেন ফ্যামিলি থেকে হচ্ছে সময়টাকে আলাদা করে রাখতে হবে, এই সময়টুকু বাকি ফ্যামিলির যারা যাই করুক না কেন, আমি এই সময়টুকু পড়বই। যদি এটা করে রাখতে পারো, ফ্যামিলি একদম ফার 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 বেটার, খুব ভালো হয়। তবে হচ্ছে যারা হচ্ছে একাডেমিক থেকেই হচ্ছে তোমরা বিভাগীয় শহরে আসো, তোমাদেরকে বলবো তখন ওইখানে থাকাই ভালো। ঠিক আছে, এখন বাড়িতে গেলে হচ্ছে তখন আর পড়াশোনা হবে না। আচ্ছা, তারপরে আসো, এখন কেডাব্লিউ বা পানির আয়নিক গুণফলের হচ্ছে কিছু মান আছে, এই মানগুলো মুখস্থ করতে হবে, প্রত্যেকটাই মুখস্থ করতে হবে। 100 ডিগ্রিটা যেন আসছিল কোন জায়গায় দেখছিলাম, আমরা আসলে 25 ডিগ্রি যেটা আছে, 25 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে এটা আমরা আসলে মনে রাখি বা আসলে ব্যবহার করি ম্যাথমেটিক্যাল টার্মে, করার সময় ব্যবহার করি 1 × 10⁻⁻⁴। অন্যগুলা ব্যবহার করি না, তবে অন্যগুলো হচ্ছে আমাদের মুখস্থ করে রাখতে হবে। তারপরে এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত যে আসলে পিএইচ এর যে অংশটুকু চলে আসছে, আমি আসলে বলতেছি যে দেখো পিএইচ কাকে বলতে, পিএইচ কাকে বলে, হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে হচ্ছে পিএইচ বলে। এই হচ্ছে আমার পিএইচ এর সেই সূত্র। আচ্ছা, তারপরেরটাতে আসো। তারপরে এটা যেমন পিএইচ বলা যাইতেছে, আমি যদি পিওএইচ লিখতে চাই তাহলে পিওএইচ কি বলবো, পিওএইচ বলবো মাইনাস লগ অফ ওএইচ মাইনাসের ওএইচ মাইনাস এর ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে বলবো হচ্ছে পিওএইচ। একটা কথা হচ্ছে এই পিএইচ আর পিওএইচ এই দুইটার যোগফল হচ্ছে তোমার 14, এই দুইটার যোগফল হচ্ছে তোমার 14। এবং এখান থেকে আমরা আরো একটা কথা জেনে রাখবো, ওই কথাটা হচ্ছে পি অফ, আচ্ছা এখানে লিখি, কে দ্বারা কি বোঝায় এসিডের বিয়োজন ধ্রুবক, এবং কে বি দ্বারা কি বোঝায় ক্ষারের বিয়োজন ধ্রুবক। এসিডের বিয়োজন ধ্রুবক এবং ক্ষারের বিয়োজন ধ্রুবকের গুণফল হচ্ছে পানির আয়নিক গুণফলের সমান। আচ্ছা, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখে রাখলাম। এবং এখানে বলা আছে, দেখো এখানে আমি বলছিলাম যে আসলে পিএইচ আর পিওএইচ এটার মান হচ্ছে তোমার কত, 14। আচ্ছা, এবং পিএইচ এর সূত্র দিছি, পিওএইচ এর কথা বলছি, এবং এখানে বলছি পিএইচ আর পিওএইচ হচ্ছে যে 14, তাহলে পিএইচ ইকুয়াল বলা যায় 14 মাইনাস হচ্ছে পিওএইচ। এরকম ফান্ডামেন্টাল 3টা সূত্র যেটা হচ্ছে আমরা আসলে জানি। তো আমি আসলে তোমাদেরকে শিখাবো যে আসলে হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করতে হয়, এই জিনিসগুলো আমি আসলে এখন শিখাবো। দেন এটা হচ্ছে তোমার টোটালটাই মুখস্থ করার বিষয়।
যে কি কোশ্চেনটা কি আসে, কোশ্চেনটা আসে হচ্ছে এইরকম। তোমার এই যে দেখো বলতেছে যদি হচ্ছে মাটির পিএইচ, হ্যাঁ মাটির পিএইচ হচ্ছে যদি অধিক অম্লীয় হয় আর কি, মানে এখানে আরো কিছু ক্ষার মিশাইতে হবে। তার মানে কি তোমার পিএইচ যদি বাড়াইতে চাও তাহলে তোমার হচ্ছে এখানে ক্ষার মিশাইতে হবে। মানে ক্ষারীয় জাতীয় যেই হচ্ছে তোমার এলিমেন্ট গুলো আছে ওই এলিমেন্ট গুলো হচ্ছে যোগ করতে হবে। যেমন চুন আছে, চুনটা হচ্ছে কি ক্ষারীয়, তুমি মাটিতে চুন দিলে এখানে পিএইচ এর মান বেড়ে যাবে। তো আসলে বলতে পারো যে আসলে মাটির পিএইচ বাড়ায় লাভ কি বা কমায় লাভ কি। প্রত্যেকটা জিনিস এই যে ফসল ফুল ফলাদি হইতেছে এগুলা সবগুলোই পিএইচ মেনটেন করে। যে ওই মাটিটা যদি পিএইচ ঠিকঠাক না থাকে তাহলে ওইখানে কিন্তু ওই ফসলটা জন্মাবে না। তাহলে ওই পিএইচ মেনটেন করার জন্য হচ্ছে এই জিনিসগুলো দেওয়া হয়। পিএইচ বাড়াতে ব্যবহার করা হয় চুন, এটা মনে রাখবা। ডোলোমাইট ব্যবহার করা হয়, মনে রাখবা। দেন অ্যামোনিয়াম কার্বনেট ব্যবহার করা হয়, মনে রাখবা। এবং যখন হচ্ছে বেশি হয়ে যায় তখন হচ্ছে কমানোর জন্য কি ব্যবহার করতে হয়, দেখো এখানে হচ্ছে পটাশিয়াম নাইট্রেটের কথা বলা আছে, অ্যামোনিয়াম নাইট্রেটের কথা বলা আছে, সোডিয়াম নাইট্রাইটের কথা বলা আছে। এই জিনিসগুলো মনে রাখবা। দেন এখানে সুপার ফসফেট আর ট্রিপল সুপার ফসফেটের কথা বলা আছে, মনে রাখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে মুখস্থের পার্টটুকু আর কি। আর তারপর এখানে ওই সুপার ফসফেটের সংকেত দেওয়া আছে, জিপসামের সংকেত দেওয়া আছে। আমি বলবো এটা মুখস্থ যেহেতু, এটা সুন্দর করে হচ্ছে এই সংকেতটা মনে রাখবা। এবং এই যে পার্টটুকু আছে এই পার্টটুকু থেকে এটা আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? এটা খুব ভালো সম্ভাবনাই আছে, মনে রাখতে হবে। তবে বেশি না, তবে আছে, খুব ভালো একটা সম্ভাবনা আছে এখানে আসার। এই জায়গা থেকে হচ্ছে মুখের লালারটা আসে, মাতৃদুগ্ধটা আসে, চোখের পানি আসে, রক্ত তো অনেক বেশি পরিমাণে আসে, রক্তের কথা খুব বেশি পরিমাণে আসে। লেবু রস ভিনেগারেরটা আসে, শ্যাম্পু এই যে দুধেরটা আসে, সোডিয়াম ক্লোরাইডেরটা আসে, চুনের পানি। আচ্ছা যাই, তো এখন হচ্ছে ওই মুখের লাল আর পিএইচ এর মান কত, দেখো কবির স্যারের বই একরকম আছে, হাজারি স্যারের বই একরকম আছে, আমি দুইটাই দিয়ে রাখছি। এখন তুমি যদি বলো আসলে কোনটা তাইলে দাগাবো, আমি অলওয়েজ প্রেফার করি হাজারি স্যারের বইয়েরটা। তোমরা হাজারি স্যারের বইয়েরটা হচ্ছে মুখস্থ করবা। আর অপশনগুলোতে দেখবা কখনোই দুইটা একসাথে দেয়া থাকবে না, কখনোই দুইটা একসাথে দেয়া থাকবে না। আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা এখন আমরা আসলে এটাতে চলে যাব। চলে যাওয়ার আগে হচ্ছে আমি একটু দেখাই নিতেছি যে পিএইচ সংক্রান্ত ম্যাথ। দেখো তোমার কাছে এরকম বলতে পারে যে আসলে 0.01 মোলার HCl, HCl এর হচ্ছে পিএইচ কত। তো এটা আমি আসলে ক্যালকুলেটর ছাড়া বের করব কিভাবে? এটা বের করার জন্য আমরা যে কাজটা করব, এই জিনিসটাকে আমি আসলে লিখি। দেখো এই যে পার্টটুকু আছে এটাকে আসলে কিভাবে লেখা যায়, এটাকে লেখা যায় 10⁻²। এটা কিভাবে করলাম, এ হচ্ছে দশমিকটা আছে এখানে, এটা কয় গড় গেছে, এই দেখো 1 গড় 2 গড়, 2 গড় হচ্ছে তোমার ডান পাশে গেছে, এই কারণে হচ্ছে -2 হয়েছে। এই হচ্ছে এই জিনিসটাকে এই ফর্মে লেখা যায়। আমাকে আগে এই ফর্মে লেখা শিখতে হবে। আমি এই ফর্মে লেখা শিখে গেছি। তারপরে কাজটা কি করব, তারপরের কাজটা হচ্ছে আমি এবার লিখলাম এই হচ্ছে সেই পিএইচ ইকুয়াল -log অফ কত, এই যে মানটা আছে এই মানটা বসাই দিব না, তার মানে কত 10⁻²। তার মানে আমি জানি যে আসলে লগের উপরে যে অংশটুকু থাকে ওই অংশটুকু হচ্ছে ব্যাক করে দেয়া যায়। এটা কোন সূত্র অনুসারে, লগের একটা সূত্র আছে, log 10⁻x⁴ যদি হয় লেখা যায় আর log 10 ভিত্তিক হচ্ছে এখানে আমার x, এরকম আকারে হচ্ছে লেখা যায়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আগে চলে আসে, তাহলে এখানে মাইনাস, এ হচ্ছে -2, কত হয়ে গেছে বলো তো, শুধু 2। তার মানে এটার আসলে হচ্ছে তোমার পিএইচটা 2। এটা না হয় সহজ ছিল, আমি আর একটু কঠিনে যাচ্ছি। মনে করো 0.01 মোলার সালফিউরিক অ্যাসিড, এটার পিএইচ কত, এটা যদি জানতে চাই, প্রথম কথা হচ্ছে আমি দেখব যে আসলে যখন আমি পিএইচ লিখতে যাব লিখব -log অফ H প্লাস, এখানে দেখো আমি -log অফ কি এখানে 0.01 বসাবো না, কারণ তার তুল্য সংখ্যা কত, তার তুল্য সংখ্যা হচ্ছে তোমার কত বলো তো, তুল্য সংখ্যাটা হচ্ছে 2।
তুল্য সংখ্যা যেহেতু 2 এই কারণে হচ্ছে এখানে আমার তুল্য সংখ্যাটাও গুণ করে দিতে হবে। দেখো আগেরটাতে কি হয়েছিল, আগেরটাতে তুল্য সংখ্যা ছিল এখানে আমার 1, এই যে HCl এর এখানে তুল্য সংখ্যাটা কত ছিল বলো 1, এই কারণে এখানে গুণ করি নাই। কিন্তু এই জায়গাটাতে এটা তুল্য সংখ্যা হচ্ছে 2, তাহলে 2 গুণ করে দিতে হবে। 2 গুণ করার পর এখানে আসতেছে মাইনাস লগ অফ 0.02, এমন একটা সিনারিও। তাহলে এখন এই জিনিসটাকে আমি কিভাবে লিখব, এই জিনিসটাকে হচ্ছে আমি এইভাবে লিখবো হচ্ছে মাইনাস লগ অফ, লেখা যায় 2 × 10⁻², এরকম লেখা যায়। কি লেখা যায় বলো, 2 × 10⁻²। এটা আমি কিভাবে লিখলাম, দেখো এই যে পার্টটুকু আছে এটাকে আমি কোথায় নিয়ে গেছি, এটাকে হচ্ছে আমি এই 1 ঘর 2 ঘর 2 ঘর হচ্ছে ডান পাশে নিয়ে গেছি, এই কারণে 10⁻² দিয়ে দিছি। এখন তুমি বলো এই যে 2, এই সংখ্যাটা তো আসলে 2, এই কারণে 2 লিখতে হবে। এতটুকু করার পরে আমি কিছু মান বলবো, এই মানগুলো মুখস্থ করতে হবে। এবার আসো, তাহলে হিসাবটা কি দাঁড়াইলো, আমি জানি উপরে যদি কোনো কিছু থাকে ওইটাকে হচ্ছে আগে নিয়ে আসা যায়। যদি আগে নিয়ে আসি তাহলে এখানে আমার আসতেছে হচ্ছে কত বলতো, সেই 2, তাই না? আগে যদি নিয়ে আসি তাহলে এখানে আমার মানটা আসতেছে 2। আচ্ছা আমি তোমাদেরকে যেহেতু প্রথম আমি আর একটু ডিটেলসে করি। ডিটেলস হিসাবটা হচ্ছে কেমন জানো, আমি লগের সূত্র সহকারে তোমাকে সব দেখাইতেছি। এখানে আমি বললাম মনে করো হচ্ছে এই হচ্ছে লগ, তোমার কাছে যদি mn দেয়া থাকে তুমি এই জিনিসটাকে লিখতে পারো লগ অফ, এই হচ্ছে তোমার m প্লাস এই হচ্ছে লগ n, এটা লিখতে পারো। লগের ভিতরে যদি গুণ থাকে এটাকে হচ্ছে যোগ আকারে আলাদা আলাদা লিখতে পারো। এই যদি হয় পার্ট, তুমি দেখো এখানে লগের ভিতরে গুণ আকারে আছে, আমি একটা কাজ করি তাইলে কি কাজ করব, এই যে এখানে ph ইকুয়াল আমি এখানে লিখতেছি, মাইনাসটা তো মাইনাসের মতোই আছে, যেহেতু মাইনাস আছে দেখো এখানেও মাইনাস আসবে, এখানেও মাইনাস আসবে, মাইনাস দ্বারা গুণ করে দিব, একটা লাইন একটু স্কিপ করি। তাহলে এখানে আসতেছে হচ্ছে লগ 2 মাইনাস এই হচ্ছে লগ 10⁻²। এই পার্টটুকু দেখো তো একটু বোঝা যায় কিনা। আমি বললাম যে একটা সূত্র বললাম তোমাদেরকে, সূত্রটা কি বলছি, যদি হচ্ছে তোমার লগের ভিতরে mn দুইটা গুণ আকারে থাকে তাহলে ভেঙে আলাদা আলাদা যোগ করা যায়। দেখো ভিতরে এই হচ্ছে একটা পার্ট, সরি এই হচ্ছে একটা পার্ট এবং এই হচ্ছে আর একটা পার্ট, দুইটা আলাদা আলাদা পার্ট আছে। যেহেতু দুইটা আলাদা আলাদা পার্ট আছে আমি আসলে কি করতে পারি, দুইটাকে এরকম যোগ আকারে ভেঙে লিখতে পারি। এখন বলতে পারো যে আসলে বলছেন যোগ করলেন তো বিয়োগ, ব্যাপারটা কি, না আমি আসলে যোগই করছি। মাঝখানে আগে একটা কি ছিল বলো, মাইনাস ছিল, তাহলে মাইনাস দ্বারা যখন আমি গুণ করে দিছি দুইটার আগে মাইনাস হয়ে গেছে। এখন আমি এই পার্টটুকুর কথা যদি চিন্তা করি যে এটা তো মাইনাস লগ 2 ছিল, কোনো সমস্যা নাই, এই পার্টটুকু কি, এই -2টা কি আগে চলে আসবে, তখন কি হইতেছে, তখন হইতেছে হচ্ছে +2 ইন্টু লগ কত বলতো, এখানে লগ 10, লগ 10 এর মান কত, লগ 10 এর মান হচ্ছে 1। এটা আমরা সবাই জানি, যদি নাও জানি তোমাদেরকে আর একটা ট্রিক শিখাইতেছি তখন বলে দিব আসলে কত। তা এটা না হয় আমি বুঝলাম যে লগ 10 এর মান হচ্ছে 1, লগ 2 এর মান এখন আমি ক্যালকুলেটর ছাড়া বের করব কিভাবে, তাহলে একটা প্যাটার্ন দেখাই দিতেছি, ওই প্যাটার্ন অনুসারে লগ 2 এর মান এখানে বলা যাবে। তাহলে আসো এখানে আমি লগ 2 এর মান আমি জানি যে আসলে কত, ওই প্যাটার্ন অনুসারে 0.3, তাহলে এখানে আমি যখন করব আনসারটা আসতেছে কত 1.7। এবার তোমাদেরকে সেই প্যাটার্নটা লিখবো কি, তুমি ক্যালকুলেটরে তাকায় দেখতে পারো যে লগ 1 এর মান কত জানো, লগ 1 এর মান হচ্ছে 0। তুমি যখন লগ 2 এর দিকে যাবা দেখবা হচ্ছে লগ 2 এর মান হচ্ছে, দেখো লগ 2 এর মান হচ্ছে 0.3। তুমি যখন যাবা হচ্ছে লগ 3 তে তখন দেখবা 0.5। তুমি যখন যাবা হচ্ছে লগ 4 এ দেখবা আসছে হচ্ছে 0.6। তুমি যাবা হচ্ছে লগ 5 এ 0.7। তুমি যখন যাবা হচ্ছে লগ 6 এ আসবে হচ্ছে 0.8। তুমি যখন যাবা লগ 7 এ তখন আসবে 0.85। তুমি যখন যাবা লগ 8 এ এটা আসবে 0.9। তুমি যখন যাবা লগ 9 এ এটা আসবে 0.95। তুমি যখন যাবা হচ্ছে লগ 10 এটার মান আসতেছে হচ্ছে 1। এখন তুমি বললা যে ভাই আপনি তো একদম ডিরেক্ট মুখস্থ করে ফেললেন, ব্যাপারটা এমন। এখন তোমাদেরকে দেখাইতেছে আসলে মুখস্থ না, একটা সুন্দর একটা প্যাটার্ন ফলো করছে। আমি যখন এই হচ্ছে 3 থেকে যাব, দেখো 3 থেকে যাওয়ার পরে ডিফারেন্স এখানে কত 1, এখান থেকে এখানে যাওয়ার পর ডিফারেন্স কত, বাংলায় লিখতেছি কেন,
এ হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে দেখো এখানে 0.1 এর আর কি, ঠিক না? এবং এখান থেকে এখানে গেছি, এখানেও 0.1 এর ডিফারেন্স। তার মানে আমি বললাম যে আসলে এই পার্টটুকুতে হচ্ছে 0.1 ডিফারেন্স, এখানেও 0.1 ডিফারেন্স, এইখান থেকে ওইখানে গেছি এটাতেও আসলে কত বলতো 0.1 ডিফারেন্স। তারপরে দেখো তো এখানে গেলাম হচ্ছে আমি কত 0.05, তারপরেরটাতে 0.05, তারপরেরটাতে 0.05, তারপরেরটাতে 0.05। log 7 থেকে ডিফারেন্স কত এখানে দেখো, log 6 থেকে log 10 পর্যন্ত ডিফারেন্স কত 0.05 করে, এবং log 3 থেকে log 6 পর্যন্ত আমি গেলাম ডিফারেন্স কত 0.1 করে। প্রথমটা log 1 এর মান হচ্ছে 0, এটা মনে রাখতে হবে। আর শুধু এই যে log 2 এর মান হচ্ছে কত 0.3, এখানে কিন্তু আবার ডিফারেন্স একটু বেশি আছে, এইখান থেকে ডিফারেন্স আছে হচ্ছে 0.3, তারপরটা হচ্ছে 0.2। এই দুইটা শুধু মনে রাখা, আর বাকিটা তো প্যাটার্ন অনুসারে মনেই থাকে। এরকম হচ্ছে একটা চিন্তা ভাবনা। দেখো আমি আসলে আরো কয়েকটা ম্যাথ করি, তাহলে আসলে খুব ইজি লাগবে আশা করি। ধরো তোমার কাছে 0.007 আছে মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, এইটার পিএইচ জানতে চাইছে। এটা কি জানতে চাইছে বলো? পিএইচ এর মান কত এটা বের করতে বলছে। এখন পিএইচ বের করতে আমি তো আগে, এটা যেহেতু ক্ষার আছে তার মানে আমার আগে হচ্ছে পিওএইচ বের করব, তারপরে হচ্ছে পিএইচ। লিখলাম মাইনাস লগ অফ, এটাকে লেখা যায় 7 × 10⁻⁻123, এই হচ্ছে 3 লেখা যায়। এটার তুল্য সংখ্যা কত? এটার তুল্য সংখ্যা হচ্ছে 1, তাইলে আর এটা এক্সট্রা করে লেখার দরকার নাই। এই যে এবার দেখো, এটাকে গতবার তো একদম বিস্তৃত করে করছি, এত বিস্তৃত করে করার দরকার নাই। কিভাবে করব এবার দেখো, উপরে আছে কত -3 না, এখানে -3 আছে, চোখ বন্ধ করে এখানে 3 লিখে দাও। উপরে যত আছে চোখ বন্ধ করে এখানে লিখে দিবা। তারপরে কি করবা, তারপরে সূত্রের একটা মাইনাস, তারপরে দিবা হচ্ছে লগ, লগ দেওয়ার পরে কি করবা, এই যে ডিজিটটা আছে এই ডিজিটটা বসায় দাও, এই ডিজিটটা বসায় দাও। দিলাম ডিজিটটা বসায়া। এবার দেখো log 7 এর মান হচ্ছে কত 0.85, তাহলে এখানে বসায় দাও। এই হচ্ছে 3 - 0.85, আনসার কত আসতেছে 2.15। দুনিয়ার যত ধরনের পিএইচ আছে সব করা যাবে, দুনিয়ার যত ধরনের ক্যালকুলেশন আছে হ্যান্ড ক্যালকুলেশন করা যাবে। কি বলছি কথাটা, উপরে যেটা আছে, উপরে যে পাওয়ারটা আছে চোখ বন্ধ করে এখানে লিখে দিবা, আবার মাইনাস সহকারে আনবা না। উপরে যে পাওয়ারটা আছে চোখ বন্ধ করে নিয়ে আসবা, তারপরে হচ্ছে সূত্রের মাইনাস, তারপর লগ দিবা, এই ডিজিটটা নিয়ে আসবা, শেষ শেষ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তোমরা বুঝে থাকলে আমাকে বলো, কমেন্ট করে বলো। হ্যাঁ, আচ্ছা। এখন তারপরে এখানে বলতেছে, আমার কাছে ঢাকা ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন আসছিল, যে কোশ্চেনটাতে বলতেছে নিচের কোনটি আসলে সত্য নয়, এরকম করে বলে। এখন সত্য নয় যেহেতু বলছে, আমার আসলে দেখতে হবে আসলে সত্য নয় কোনটা। আমি আসলে দেখলাম যে কিছুক্ষণ আগে যে ম্যাথগুলো করতেছিলাম ওই ম্যাথ অনুসারে দেখলাম যে হ্যাঁ KW তো ইকুয়াল এটা 1 × 10⁻⁻4, তাহলে পি অফ KW এটা ঠিক আছে। এবং আমি এটাও দেখছি হাইড্রোনিয়াম আয়ন এবং OH- আয়নের গুণফলটাও আসলে KW, এটাও ঠিক আছে। এখানে KW ইকুয়াল 1 × 10⁻14, এটাও ঠিক আছে। কিন্তু ঝামেলা বাঁধাইছে কি, এখানে একটা এম দিয়ে দিছে। KW একটা হচ্ছে সাম্য ধ্রুবক, তার কি কোনো বলতো একক, তার কোনো একক নেই। তার যেহেতু কোনো একক নেই, সে একক দিছে। আমার কাছে বলছে কোনটি সঠিক নয়, তাহলে এখানে সঠিক নয় হবে কোনটা? আনসার আমার এখানে দিতে হবে, এ হচ্ছে ঘ। এই তো মুনিরা চৌধুরী বলছে বস, সিফাত বলছে বস, জয়তী বলছে ভাই আর কতক্ষণ ক্লাস নেবেন? আর 3 মিনিট ক্লাস নেব। ঠিক আছে, আসো, আর 3 মিনিট, এখন বাজে 56, আর 3 মিনিটে ক্লাস শেষ। এবার বলছে দেখো বিশুদ্ধ পানিতে OH- আয়ন এবং H+ আয়নের মোলার ঘনমাত্রার অনুপাত কত? আমরা আসলে জানি যে আসলে বিশুদ্ধ পানির পিএইচ এর মান কত, বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে কত, যেটা তার মানে 7, তার মানে H+ আয়ন কত হবে বলো? এখান থেকে H+ আয়ন কত হবে? H+ হচ্ছে 10⁻⁻7। আমরা জানি যে আসলে H+ আয়ন আর কি বলতো OH- আয়ন, এই দুইটার গুণফল কত 10⁻⁻14। যদি এইটা হয় তার মানে এখান থেকে তো আমি এটাও বলতে পারতেছি OH- আয়ন কত, OH- আয়নটাও কত 10⁻⁻7। আমার কাছে জানতে চাইছি কি অনুপাত। এখন আমি যদি অনুপাত বের করতে যাই, অনুপাত বের করব, কার অনুপাত?
কার কার OH মাইনাস আয়ন, OH মাইনাস আয়ন ডিভাইডেড বাই H প্লাস আয়ন, উপরে হচ্ছে 10 টু দি পাওয়ার -7, এ হচ্ছে 10 টু দি পাওয়ার -7, কাটাকাটি করলে কত আসতেছে আনসার 1। 1 কি এখানে আছে? 1 অবশ্যই আছে, যেহেতু 1 আছে এটাই হচ্ছে এখানে আমার কাঙ্ক্ষিত আনসার। আচ্ছা দেখো এখানে কিন্তু তাদের ঘনমাত্রা জানতে চাই নাই, সবাই ঘনমাত্রা ভাইবা বসে রয়েছে। এ হচ্ছে অনুপাত কত জানতে চাইছে, এ হচ্ছে দুইজনের অনুপাত, কাটাকাটি করলে আসে হচ্ছে 1। আর ঠিক সেম আসলে তীব্রতার কথা ছিল, ওইটার আনসার কত ছিল? এটার আনসার ছিল ওই গ, তাই না? দেখো শুদ্ধ নির্বাচন করো, শুদ্ধ কোনটা আছে ওইটা নির্বাচন করতে বলছে। নিচের আমরা তো পিএইচ এর সূত্র শিখে আসছি, পিএইচ এর সূত্র কি? পিএইচ ইকুয়াল মাইনাস লগ অফ এইচ প্লাস আয়ন। শুধু অপশন থেকে খুঁজে বের করতে হবে এটা হচ্ছে কোনটা। আমি দেখতেছি প্রথমটা কি ঠিক আছে? হ্যাঁ প্রথমটা ঠিক আছে। দ্বিতীয়টা কি ঠিক আছে? নাই, কারণ শুধু এইচ হবে না, এটা শুধু এইচ হবে না। তৃতীয়টা ঠিক আছে? না, কারণ এখানে দুইটা প্লাস দিয়ে রাখছি, এটা না। লাস্টেরটা ঠিক আছে, এই যে এখানে মাইনাস সে দেয় নাই, তার মানে এটাও না। আনসার কি হইতেছে বলতো? শুধু ক। এখানে এ আনসার দিছে জয়তী, মুনিরা, ঋষিকা, আফরোজা, রবিউল, জান্নাতুল, জাকির, দেন মুনিরা চৌধুরী। এক্সিলেন্ট। এখানে বলছে বিশুদ্ধ পানিতে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত? কোথায় আসছে? চট্টগ্রামে। মনে তো হবে যে এত সহজ সহজ জিনিস আবার আসে নাকি, চট্টগ্রামে আসছে, আমার কিছু করার নাই কিন্তু। এবার দেখো তাহলে এখানে আনসারটা কি হবে? মাত্র কিছুক্ষণ আগে করছি, আনসারটা কি হবে? এখানে কি 10 টু দি পাওয়ার 6 হওয়ার সম্ভাবনা কোনো আছে? এমন কোনো কাজই করি নাই। তারপর 10 টু দি পাওয়ার -4 এর কোনো কাজ করি নাই। হইতে পারতো 10 টু দি পাওয়ার 7 অথবা 10 টু দি পাওয়ার -7, মাত্র দেখে আসছি আমরা। এটার মান কত আসে বলো? 10 টু দি পাওয়ার হচ্ছে -7, তাই না? এটা কি আমরা কিছুক্ষণ আগে মাত্র দেখলাম যে হচ্ছে বিশুদ্ধ পানির পিএইচ এর মান কত? পিএইচ এর মান হচ্ছে 7। তাহলে এখান থেকে লেখা যায় মাইনাস লগ অফ এ হচ্ছে এইচ প্লাস আয়ন ইকুয়াল হচ্ছে 7। তারপরের লাইনটা যদি আমি করি, মাইনাসটা ওই পাশে চলে যাবে, এখানে থাকতেছে হচ্ছে লগ এইচ প্লাস আয়ন ইকুয়াল হচ্ছে বলো -7। লগকে যখন আমি এন্টি লগ করি তখন 10 টু দি পাওয়ার আসে আর কি। দেন লাইনটা হইতেছে হচ্ছে এইচ প্লাস আয়ন ইকুয়াল 10 টু দি পাওয়ার -7। এটাই হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। আনসার হচ্ছে গ। গ দিছিল কে কে? গ দিছিল মুনিরা, আফরোজা, সিফাত, রবিউল, ঋষিকা, জাকির, জান্নাতুল। এক্সেলেন্ট মুনিরা চৌধুরী, সাবাস। এই যে আসো দেখি তো এটা কয়জন পারে। এটা আসছিল চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, এটা দেখি কে পারে। এখানে বলছে ফুটন্ত পানির পিএইচ কত, এটা দেখি কয়জন পারে। এটা দেখতে হবে কয়জন পারে, দেখি কয়জনের আইকিউ কেমন আছে, যে ফুটন্ত পানির পিএইচ কত। প্রথম কথা হচ্ছে যে আসলে 11 হবে না, 9 হবে না, হইতে পারে ক খ এই দুইটার একটা হবে। সিফাত বলছে হচ্ছে খ 7, এবং আমি আজকে সিফাতকে জয়যুক্ত করে দিলাম যে এটার আনসার হচ্ছে খ 7, ক হবে না। এখন এটা ফুটন্ত বলুক যাই বলুক না কেন, আসলে এটা তো দূষিত আর বলে নাই, বা উমলিও বলে নাই, খারিও বলে নাই, ফুটন্ত বলছে, গরম করছে, তাতে কি হয়েছে? পিএইচের মানে কি পরিবর্তন হয়ে যাবে নাকি? না, হবে না। আনসার হবে হচ্ছে খ। তারপর সৌরভ রয় বলছিল, দেন জাকির বলছে, জেবা বলছে, জান্নাতুল মাওয়া বলছে। এক্সেলেন্ট। বলছে কোন লবণটির জলীয় দ্রবণে পিএইচ এর মান 7 থেকে বেশি। এখন পিএইচ এর মান 7 থেকে বেশি এটা কি করে বুঝবো? আমি দেখবো যে এখানে এই অ্যাসিডটা তৈরি হয়েছে কোন কোন এখানে লবণের কথা বলা আছে, এই লবণটা কোন কোন অ্যাসিড আর ক্ষার দ্বারা তৈরি হয়েছে। এখন বলবো এটা কোনো বলা যাবে? এটা দেখে বুঝবো কিভাবে?
দেখো চাইলেই বোঝা যাবে। এখানে বলা আছে হচ্ছে তোমার সোডিয়াম, আর একটা আছে কি বলতো ক্লোরাইড আয়ন দেওয়া আছে। তাই এটা বুঝতেছি যে আসলে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে কি বলতো এই HCl, এখান থেকে এটা তৈরি হয়েছে। কারণ লবণ উৎপন্ন হয় কিভাবে, এসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ উৎপন্ন হয়। তার মানে এই দুইটাই এখানে ছিল শক্তিশালী, তার মানে শক্তিশালী হলে তো হবে না, তার মানে এটা এখানে আনসার হইতেছে না। পিএইচ হচ্ছে 7-এর বেশি, তার মানে এখানে যে ক্ষারটা ব্যবহার করা হয়েছে, ক্ষারটা হইতে হবে হচ্ছে শক্তিশালী, এসিডটা ব্যবহার হইতে হবে হচ্ছে দুর্বল। এখন এটা খুঁজে বের করতে হবে যে কোথায় আছে। আমি নিচেরটার দিকে যখন তাকাবো দেখছি Na2CO3 দেওয়া আছে। আমি এখান থেকে বুঝতেছি Na2 যেহেতু বলা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়েছে, এবং CO3 মানে হচ্ছে কার্বনেট অ্যাসিড ব্যবহার করা হয়েছে। এ হচ্ছে কার্বনেট অ্যাসিড। কার্বনেট এটা হচ্ছে তোমার দুর্বল, দেন এটা হচ্ছে তোমার তীব্র। এটা যেহেতু তীব্র, তার মানে এখান থেকে যে আমি লবণটা পাইতেছি ওই লবণের পিএইচটা 7-এর উপরে থাকবে। এটাও তাই হইতেছে না, এটাও হইতেছে না। আনসার হচ্ছে কি বলতো ঘ নাম্বারটা। এই তো ডি, তো ডি তো আগে দিয়ে রাখছে, সাবাস। সৌরভ বলছে, জান্নাতুল বলছে, রবিউল বলছে, মুনিরা বলছে, ঋষিকা বলছে, এক্সেলেন্ট। কৃষি উৎপাদনে এই যে অম্লীয় মাটির, হ্যাঁ দেখছো এরকম এইখান থেকেও কোশ্চেন আসে। কোথায় আসছিল, খুলনাতে আসছিল 17-18-তে। পিএইচ বাড়ানোর জন্য কোনটি ব্যবহার করা হয়। আমি আসলে ওইখানে মার্ক করে দিয়েছিলাম যে আসলে আবার সবগুলো লিখে দিয়েছিলাম। ওই জায়গাতে একটা জিনিস ছিল কি বলো, ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডটা কি করে বলো তো, ওই এটা হচ্ছে ক্ষারধর্মী, তার মানে পিএইচ এর মান কি করবে, সে বাড়াবে। এটাই তো কথা। এই তো সাবাস, এই যে ক্যালসিয়াম অক্সাইড। আমরা যে আসলে পিএইচ স্কেলটা ব্যবহার করি, ওই পিএইচ স্কেলের এটা আসলে মেডিকেলে আসছিল, তাই না? মেডিকেলে আসছিল। আমরা যে পিএইচটা ব্যবহার করি, এই পিএইচ স্কেল কত, তাহলে বুঝতেছি 0 থেকে 7 হবে না, 1 থেকে 7 হবে না, হয় 1 থেকে 14 হবে, অথবা হচ্ছে কি 0 থেকে হচ্ছে 14 হবে, এই দুইটার একটা হবে। আনসার দিচ্ছে সৌরভ রয়, দিছে ঋষিকা, বলছে এখানে 0 থেকে 14, এটাই হচ্ছে আনসার। এটা তো একটা বেসিক কোশ্চেন ছিল যে আসলে পিএইচ এর মান কোন, স্কেলের মানটা আছে কোনটা হইতেছে। এইটা ছিল, এটা আসছে হচ্ছে তোমার রাজশাহীতে আসছে। কোশ্চেনটা কি করছে, একটা এসিড আর ক্ষারের হচ্ছে বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা মানে কি আলফা, তার ঘনমাত্রার কেমন, আমরা জানি ঘনমাত্রার এই যে এমন সম্পর্ক। এটা যদি আমি এখানে লিখে দিই, আনসার কি হওয়া উচিত? এখানে এটা যদি আমি লিখে দিই, আনসার কি হওয়া উচিত? ঋষিকা বলছে ডি, সিফাত বলছে ডি, জান্নাতুল মাওয়া বলছে ডি। তাহলে আমি এখানে ধরেই নিতে পারি যে আসলে এটা কি হবে বলো, ডি। জাকিরও বলছে, মুনিরাও বলছে। কারণ এখানে এই যে দেখো বর্গমূল, এ হচ্ছে বর্গমূল, দেন হচ্ছে এটা কি বলতো ব্যস্তানুপাতিক সম্পর্ক। কথাটা বোঝা গেছে? 100% শিওর আশা করি বোঝা গেছে। দেখো এই যে অংশটুকু আজকে পড়লাম, এই অংশটুকু পড়ার মাধ্যমে আমাদের প্রথম পার্টটুকু গেছে। আমরা খুব ইজিলি আশা করি যে প্রথম ভালো একটা পার্ট শেষ করে ফেলছি। ঠিক আছে, ও লাস্টে জয়তী বলছিলা, আফরুজা বলছিলা, এই তো সাবাস, এক্সেলেন্ট। তো দেখো, তো আজকে এই যে আমাদের যে ক্লাসগুলো নেওয়া হইতেছে, এখানে স্লাইডে যে জিনিসগুলো আছে এতটুকু দেখে যাবা, একটা অধ্যায় থেকে আর বেশি কিছু লাগবে না। এরকম করে স্লাইডগুলো সুন্দর করে দেখে যাবা, দেন আমরা আসলে যে শিটগুলো প্রোভাইড করবো আর দাগানো বইগুলো প্রোভাইড করবো, এনাফ। এর থেকে বেশি কিছু আর লাগে না, এতটুকুই হচ্ছে এনাফ। ঠিক আছে কথা? আচ্ছা, তোমরা সবাই লাস্টেটা বলছিলা ডি, সিফাত, জানাতুল মা, রবিউল, জাকির, মুনিরা, জয়তী, এক্সিলেন্ট। দেখো এই ছিল ওভারঅল কথাবার্তা। তো আজকের ক্লাস এখানে সমাপ্ত করব। তোমাদের কিছু জানা থাকলে জিজ্ঞাসা করতে পারো, আর ক্লাসটা কেমন লাগছে কমেন্ট করতে পারো। আর ভালো একটা কথা বলি, ভালো একটা কথা হচ্ছে এই আজকেই যেহেতু যারা হচ্ছে এখনো আমাদের পেইড ব্যাচে ভর্তি হওয়া নাই, তোমাদের জন্য বলবো জিনিসটা হচ্ছে আজকের পর কিন্তু এই জিনিসটা আর থাকতেছে না। হ্যাঁ, এই 1450 টাকা এই জিনিসটা আর থাকতেছে না, এটা ইনক্রিজ হয়ে 1700 টাকা হয়ে যাবে আজকে রাতের পর থেকে। তো আমি বলবো আসলে এটা কোনো মানে যেই রকম আমরা হচ্ছে প্রিমিয়াম সার্ভিসটা দিব ওই অনুসারে এই টাকাটা কোনো আসলে কোনো টাকাই না। তো ইজিলি এনরোল করে ফেলতে পারো। হ্যাঁ, যারা হচ্ছে এখনো এনরোল করো নাই,
তারপর যেন হচ্ছে তোমাদের আফসোস করতে না হয়। এই তো জাকির বলতেছে হচ্ছে বস, এই সৌরভ বলতেছে ভাইয়া আমি হচ্ছে এইচএসসি 26। তুমি যে কয়েকটা ক্লাস করছো, হ্যাঁ ঠিক আছে, এইচএসসি 26। দেখো আমি একটা কাজ করছিলাম, আমি আমি কিন্তু হচ্ছে যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তখন হচ্ছে একটা ভার্সিটি কোর্স কিনে রাখছিলাম অনলাইনে, ওইটা করে ফেলছি। তো ওইটা করে ফেলছি হচ্ছে আমি সময় সুযোগ বুঝে টুঝে করে ফেলছি। তো এটা হচ্ছে অ্যাডভান্স না হলে আমি বলবো এটা নিলে আবার ঝামেলা, শুধু শুধু পরে করতে পারবে না। যদি একটু অ্যাডভান্স থাকো এই কাজটা করতে পারো, আমি করতাম, আমি অ্যাটলিস্ট করে ফেলছিলাম আর কি। অ্যাডভান্স একটা কোর্স করছি, পরে যখন আমি আবার অ্যাডমিশন টাইমে গেলাম দেখি যে আসলে দুইটা একসাথে কলাপস করে দেখি আইরে ইজি, তো একই জিনিস আমি দুইবার শুনতেছি ভাইদের কাছ থেকে। আচ্ছা এটা করতে পারছি। এ তো সিফাত বলছে ফুল ক্লাস বস। ভাইয়া এক্সাম কিভাবে নেওয়া হবে? এক্সাম হচ্ছে নেওয়া হবে তোমার ইয়েতে, ওয়েবসাইটে নেওয়া হবে। জাকির বলছে বস। আফরুদা বলছে ভাইয়া আর কয়দিন এভাবে ক্লাস করাবেন? এবার ফ্রি ক্লাসটা হচ্ছে ভাইয়া আর সম্ভবত এই সপ্তাহটা হচ্ছে যাবে, কারণ হচ্ছে ওইখানে টোটালি গুছানোর একটা ব্যাপার আছে। দেন তারপর থেকে টোটালটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপে যাবে, আর হচ্ছে এখানে আসবে না ক্লাসগুলা। স্যার আমি সিইউ এর জন্য এভাবে প্রিপারেশন নিলে হবে, মানে ক্লাস এগুলো করলে এনাফ? মানে এখানে হচ্ছে আবার তোমাদের সিইউর জন্য আলাদা মডেল টেস্ট নিব, ক্লাস নিব কিছু ক্লাস, ওইগুলো তো এখানে এই কোর্সটা নিলেই হচ্ছে তোমার ওই কোর্সের জন্য আলাদা পারচেস করতে হবে না, ওইটা তো ফ্রি তোমাদের জন্য চলে যাচ্ছে। এটা হচ্ছে একটা কথা। 2 নম্বর কথা হচ্ছে 100% যে আমরা যেই জিনিসটা আমরা কি আজকে ক্লাসে কি দেখলাম, যেই জিনিসটা দাবিতে আসছে ওইটা পরবর্তী সকল ভার্সিটির জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। বুঝতেই তো পারতেছি। তো আমরা আসলে একদম বেসিক থেকে যত ধরনের ভার্সিটি, আমি কি এখানে শুধু ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করাইছি, আমি রাজশাহীর করাইছি, কুমিল্লার করাইছি, খুলনার করাইছি, জিএসটির করাইছি, ঢাকা ইউনিভার্সিটি করাইছি, সব কিছু করাই দিছি। তো এখানে ভাই ওভারঅল সব আমরা হচ্ছে একদম কভার করে ফেলতেছি 100% শিওর। আর চট্টগ্রামের কথা যদি তুমি বলো 100% শিওর, চট্টগ্রামে হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা মোটামুটি আমার কাছে একটু সহজ লাগে আর কি। তো এটা করলে তো এনাফ, তুমি প্রো হয়ে যাবা। ভাইয়া ওই পেইড ব্যাচ এর ক্লাস, এগুলাই হচ্ছে পেইড ব্যাচের ক্লাস, তবে হচ্ছে এই প্রথম কয়েকটা ক্লাস হচ্ছে ফ্রিতে যাচ্ছে সবার জন্য। হ্যাঁ, মনিরা বলতেছে